Welcome to Textile Technology Channel. অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের একটি ঐতিহ্যবাহী ও স্বনামধন্য বিভাগ। অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে বর্তমানে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, এমএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রদান করা হচ্ছে এবং পিএইচডি ডিগ্রি প্রদানের কার্যক্রমও পূর্ণাঙ্গরূপে শুরু হয়েছে। এই বিভাগের অধীনে অত্যাধুনিক যন্ত্রপাতি ও সরঞ্জাম সমৃদ্ধ প্রোডাক্ট ডেভেলপমেন্ট থেকে শুরু করে ফিনিশিং সেকশন পর্যন্ত, যেমন অ্যাপারেল সিন সেকশন, ফিনিশিং সেকশন, ক্যাড/ক্যাম ল্যাব, প্যাটার্ন মেকিং ল্যাব, অ্যাপারেল ডাইং অ্যান্ড ফিনিশিং ল্যাব রয়েছে, যাতে করে শিক্ষার্থীরা ব্যবহারিক দক্ষতা অর্জন করে কর্মক্ষেত্রে তার প্রতিফলন দেখাতে পারে। বিশ্বমানের শিক্ষা ও গবেষণা পরিবেশ সৃষ্টি করা এই বিভাগের প্রধান লক্ষ্য। পোশাক শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানের চাহিদা অনুসারে দক্ষ টেক্সটাইল গ্রাজুয়েট তৈরি করার পাশাপাশি গবেষণা ও মান উন্নয়ন এই বিভাগের প্রধান উদ্দেশ্য। এই জায়গাটিতে দক্ষ গ্রাজুয়েট তৈরি করার পাশাপাশি স্কিল গ্যাপ কমানোর মাধ্যমে বিভাগ নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছে। শিক্ষার মান উন্নয়নের জন্য এই বিভাগের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী, যারা উচ্চতর শিক্ষায় মেধার সাক্ষ্য রেখে এসেছেন, তারা নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন শিক্ষার মান উন্নয়নের জন্য। এছাড়াও শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন, টিম ওয়ার্ক, ক্যারিয়ার প্ল্যানিং, গবেষণা ও বিবিধ কাজে বিভাগ কাজ করে যাচ্ছে। সম্প্রতি 49th ব্যাচ থেকে আউটকাম বেসড এডুকেশনের শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। যুগের সাথে তাল মিলিয়ে বিভিন্ন ধরনের নতুন কোর্স সংযুক্ত করা হয়েছে, যেমন ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, সার্কুলার ইকোনমি, সাস্টেনেবিলিটি রিলেটেড কোর্স। এছাড়াও উন্নত মানের ল্যাব ফ্যাসিলিটি তৈরি করার পরিকল্পনা রয়েছে এই বিভাগে। অ্যাপারেল গ্রাজুয়েটরা বিভিন্ন ফ্যাক্টরি, বাইং হাউস, বিয়াজ অফিস, পাশাপাশি শিক্ষকতা সহ বিভিন্ন সরকারি চাকুরিতে কর্মরত আছেন। আজকে আমি আমাদের বিভাগের 3টি বিষয়, শ্রেণীকক্ষে পাঠদানের মান, ছাত্রছাত্রীদের মনোযোগ ধরে রাখার জন্য বিভিন্ন পদ্ধতি ও বিদেশে উচ্চশিক্ষার বিষয়ে সংক্ষেপে কিছু বলবো। প্রথমেই বলছি, শ্রেণীকক্ষে আমাদের পাঠদানের মান এবং পদ্ধতি দুটোই সময় উপযোগী। আমাদের বিভাগের শিক্ষকদের বিভিন্ন সময়ে এই বিষয়ে ট্রেনিং দেওয়া হয়ে থাকে। যে কোনো কোর্স পড়ানোর আগে আমরা কোর্সের আউটকাম সম্পর্কে ছোট একটি বিষয় ছোট পরিসরে ছাত্রছাত্রীদেরকে বলে থাকি। যে কোনো কোর্স আমরা পড়ানোর আগে ক্লাসের ছাত্রছাত্রীদেরকে তার আউটকাম সম্পর্কে ছোট পরিসরে বলে থাকি। এছাড়া প্রত্যেকটা ক্লাসে ক্লাস শেষ হওয়ার আগে অ্যাসেসমেন্টের ব্যবস্থা করা হয়। ফলশ্রুতিতে ছাত্রছাত্রীরা মনোযোগ ধরে রাখার জন্য চেষ্টা করে। আমরা জানি যে প্রত্যেকটা শিক্ষার্থীর শেখার নিজস্ব পদ্ধতি থাকে, সে কারণে ডিজিটাল বোর্ডের পাশাপাশি ব্রেইনস্টর্মিং সেশন, প্রেজেন্টেশন অ্যান্ড বিভিন্ন রকমের ডিজিটাল মিডিয়া আমরা ব্যবহার করে থাকি। কমিউনিকেশন স্কিল উন্নয়নে প্রেজেন্টেশনের ব্যবস্থা করা হয়, গ্রুপ ডিসকাশনেরও ব্যবস্থা করা হয়ে থাকে। সর্বোপরি বলতে পারি, যে কোনো বিষয় সহজে ছাত্রছাত্রীদের বোধগম্য করানোর জন্য শিক্ষকরা সর্বোচ্চ চেষ্টা করে থাকেন। এবার বলা যায় ছাত্রছাত্রীদের পাঠে মনোযোগী করার জন্য আমরা কি করতে পারি। যেহেতু আমরা ইয়াং ছাত্রছাত্রীদেরকে পড়াই, শর্ট অ্যাটেনশন স্প্যান একটা বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবেলা আমরা দক্ষতার সাথে করে আসছি। কিভাবে করছি? বিভিন্ন স্টোরি টেলিং, কোশ্চেন অ্যান্ড আনসার সেশন, প্রেজেন্টেশন, একটি পার্টিসিপেশনের মাধ্যমে আমরা করে থাকি। এছাড়া প্রত্যেকটা ব্যাচে ব্যাচ কোঅর্ডিনেটর থাকেন, যারা ছাত্রছাত্রীদের সর্ব বিষয়ে গাইড করে থাকেন, একাডেমিক বিষয়ে ওদের উন্নয়নের জন্য সাহায্য করেন। সবশেষে বলতে চাই, ছাত্রছাত্রীরা এখান থেকে গ্র্যাজুয়েশন করে কি করে? যদি ওরা বিদেশে পড়তে যেতে চায় তাহলে ওদের অনেক সুবিধা থাকে। যেমন এখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে শুধু মাস্টার্স না, সরাসরি পিএইচডি ডিগ্রিতে এনরোলমেন্টেরও সুযোগ পেয়েছে আমাদের কিছু শিক্ষার্থী। ছাত্রছাত্রীরা ইউএসএ, ইউকে, জার্মানি, চায়না, মালয়েশিয়া, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশে অধ্যয়নরত রয়েছে। এখান থেকে পড়াশোনা করে ওরা টেকনিক্যাল টেক্সটাইলস, প্রোডাক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড ইনোভেশন, টেক্সটাইল সাস্টেইনেবিলিটি, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সহ নানা বিষয়ে পড়াশোনা করছে। বিভাগের একজন শিক্ষক হিসাবে আমি আমার ছাত্রছাত্রীদেরকে নিয়ে গর্বিত। সবশেষে বলতে পারি,
বিভাগের সার্বিক উন্নয়নে আমরা সর্বদা চেষ্টা করে যাচ্ছি এবং আপনাদের সকলের দোয়া প্রার্থী। আমি আজকে আপনাদেরকে অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ল্যাব সম্পর্কে কিছু তথ্য দিতে চাই। মূলত আমি যদি প্রথমে আসি, আমাদের অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং ল্যাবে টোটাল 4টি সেকশন রয়েছে। এইটার 4টি সেকশন হলো অ্যাপারেল ক্যাড/ক্যাম ল্যাব, অ্যাপারেল সুইং ল্যাব, অ্যাপারেল ফিনিশিং ল্যাব এবং হচ্ছে অ্যাপারেল ওয়াশিং অ্যান্ড ডাইং ল্যাব। সত্যিকার অর্থে আমাদের অ্যাপারেল ইন্ডাস্ট্রিতে প্রোডাক্ট ডেভেলপমেন্ট থেকে শুরু করে একেবারে শিপমেন্ট পর্যন্ত যদি আমরা যাই, যে ধরনের মেশিনস, টুলস অ্যান্ড ইকুইপমেন্টস প্রয়োজন হয় টোটাল প্রসেস কমপ্লিট করার জন্য, আমাদের অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং ল্যাব সে ধরনের একটি সেট আপ নিয়ে পরিপূর্ণ একটি ল্যাব আমরা বলতে পারি। তো আমরা যদি ফার্স্টে আসি, অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং ল্যাবে আমাদের যে ক্যাড/ক্যাম সেকশন রয়েছে তথা কম্পিউটার এডেড ডিজাইন এবং কম্পিউটার এডেড ম্যানুফ্যাকচারিং যে সেকশনটি রয়েছে, সেখানে প্রোডাক্ট ডেভেলপমেন্টের শুরুর দিকে আমরা যে প্রাইমারি কাজগুলো করে থাকি, মূলত প্যাটার্ন মেকিং এবং মার্কার মেকিং, সেটা আমরা 2D সলিউশনের মাধ্যমে করতে পারি। আমাদের অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং ল্যাবে ওয়ার্ল্ডের একটি রিনাউন্ড ব্র্যান্ড লেকটার 2D এবং 3D লেটেস্ট এবং আপডেটেড সলিউশনটি রয়েছে। আমরা আমাদের 2D পোর্শনে আমাদের প্যাটার্ন মেকিং লেকটা মডেল সফটওয়্যারের মাধ্যমে করতে পারি এবং ডায়ামিনো ফ্যাশনের মাধ্যমে আমরা মার্কার মেকিংটা করতে পারি। এবং এর পাশাপাশি প্যাটার্ন মেকিং যখন হয়ে যায়, 2D সেকশনের কাজ শেষ হয়ে গেলে পরবর্তীতে আমরা 3D সলিউশনসের মাধ্যমে মুহূর্তের মধ্যেই আমরা গার্মেন্টস সিমুলেশনের মাধ্যমে ভার্চুয়াল গার্মেন্টস তৈরি করতে পারি এবং এর পাশাপাশি আমরা এক নিমিষেই গার্মেন্টসের ফিট অ্যানালাইসিস করতে পারি, যেটা একেবারে ওয়ার্ল্ডের লেটেস্ট টেকনোলজি। এবং এই টেকনোলজিতে স্টুডেন্টসদেরও হাতে কলমে শেখার যথেষ্ট সুযোগ রয়েছে। এবং এর পাশাপাশি যদি আমরা বলি যে আমাদের অ্যাপারেল ল্যাবে এই কম্পিউটার এডেড ডিজাইনের পাশাপাশি এই ক্যাডটাকে সাপোর্ট করার জন্য যে অ্যাসোসিয়েটেড কম্পিউটার এডেড ম্যানুফ্যাকচারিংয়ের প্রয়োজন হয়, সেই অ্যাসোসিয়েটেড কম্পিউটার এডেড ম্যানুফ্যাকচারিং অ্যাডভান্স যে মেশিনারিজগুলো প্রয়োজন হয়, সেই মেশিনারিজগুলো আমাদের ল্যাবে রয়েছে। যেমন আমি যদি নাম বলি, অটোমেটিক প্যাটার্ন কাটিং মেশিন, মার্কার প্লটার মেশিন এবং হচ্ছে ডিজিটাইজিং বোর্ড, টোটাল সেট আপটি আমাদের রয়েছে। এর পাশাপাশি আমাদের অ্যাপারেল ক্যাম সেকশনে যেটি রয়েছে সেটি হলো একেবারে ফুললি অটোমেটেড ফ্যাব্রিক স্প্রেডার মেশিন এবং ফুললি অটোমেটেড ফ্যাব্রিক কাটিং মেশিন। এরপরে যদি আমরা পরবর্তীতে আসি, আমাদের অ্যাপারেল সুইং সেকশনে বিভিন্ন ব্র্যান্ডের প্রায় 40টির বেশি সুইং মেশিন রয়েছে এবং আগামীতে আরও বেশ কিছু আপডেটেড মেশিনারিজ আমাদের এই সুইং মেশিনের সাথে সংযুক্ত হয়ে যাচ্ছে, যেগুলো বর্তমানে প্রোকিউরমেন্ট স্টেজে আছে। আমরা আশা করি অতি শীঘ্রই সেই সুইং মেশিনগুলো আমাদের ল্যাবে দ্রুত সংযুক্ত হবে। এবং আপনারা জানেন যে আমাদের অ্যাপারেল ওয়াশিং বর্তমানে একটি অত্যন্ত সম্ভাবনাময় একটি সেক্টর এবং ইন্ডাস্ট্রিয়াল স্কেলে অ্যাপারেল ওয়াশিং করার জন্য যে ধরনের সেট আপ প্রয়োজন, আমাদের ল্যাবও আমি বলতে পারি যে সে ধরনের একটি সেট আপ নিয়ে আমরা রেডি আছি। শিক্ষার্থীরা যাতে হাতে কলমে কাজ করতে পারে এবং হচ্ছে বিভিন্ন ধরনের ওয়াশগুলো যেন তারা হাতে কলমে শিখতে পারে, সেজন্য আমাদের 2টি ওয়াশিং মেশিন আছে, একটি বাল্ক স্কেলে এবং একটি স্যাম্পল স্কেলে। পাশাপাশি হাইড্রো এক্সট্রাক্টর মেশিন রয়েছে, অপটি ড্রাইং মেশিন রয়েছে এবং পাশাপাশি আমাদের নতুন একটি মেশিন অ্যাপারেল ওয়াশিং অ্যান্ড ডাইং ল্যাবে সংযুক্ত হয়েছে, সেটি হচ্ছে অ্যাপারেল ডিপ ডাইং মেশিন, যেটাতে আমরা অ্যাপারেল ডিপ ডাইংয়ের বিভিন্ন কাজগুলো করতে পারি। পরবর্তীতে যদি আমি আসি যে আমাদের ল্যাবে ফিনিশিং সেকশনে আমাদের বেশ কিছু মেশিনারিজ রয়েছে, আয়রনিং, প্রেসিং, এই ধরনের মেশিনগুলো আমাদের রয়েছে। এবং পাশাপাশি আমাদের এই মেশিনগুলো ছাড়াও যদি আমি কিছু মেশিন উল্লেখ করতে চাই, আমাদের কন্টিনিউয়াস ফিউজিং মেশিন, এমব্রয়ডারি মেশিন, এই ধরনের মেশিনগুলো আমাদের ল্যাবে রয়েছে। এবং সর্বোপরি আমি যদি আমাদের ল্যাব সম্পর্কে বলতে চাই, আমাদের এই বিশাল সেট আপটিকে আমরা কাজে লাগানোর জন্য আমাদের দক্ষ ম্যান পাওয়ার সেখানে রয়েছে পরিচালনা এবং মেনটেন্যান্সের জন্য। এবং আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে আমাদের এই ল্যাবটিতে যতগুলো মেশিন রয়েছে প্রত্যেকটা মেশিন সচল অবস্থায় রয়েছে, যাতে করে শিক্ষার্থীদের কোনো জায়গায় কোনো সমস্যা না হয়। এবং নতুন যারা ভর্তি ইচ্ছুক, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা এখানে যখন আসবেন আমাদের এই ল্যাবটি দেখে আপনারা অনুপ্রাণিত হবেন এবং এখানে হাতে কলমে শেখার যথেষ্ট সুযোগ রয়েছে। এবং পাশাপাশি যদি রিসার্চ বেস মেশিনের কথা বলতে চাই, আমাদের এই ল্যাবটিতে অতি সম্প্রতি যুক্ত হয়েছে FTT মেশিন, যেটাকে আমরা বলি ফ্যাব্রিক টাচ টেস্টার। ফ্যাব্রিকের হ্যান্ডফিল আমরা এই মেশিনের মাধ্যমে আমরা পরীক্ষা করতে পারি এবং ফ্যাব্রিকের থার্মাল প্রপার্টিসগুলো অ্যানালাইসিস করার জন্য আমাদের থার্মাল গার্ডেড হট প্লেট, যেটি একেবারে রিসার্চ বেস মেশিন, এটি আমাদের ল্যাবে রয়েছে। রিসেন্টলি আমি আমার ইন্টার্নশিপ শেষ করেছি। আমি আমার এই ইন্টার্নশিপের এক্সপিরিয়েন্স থেকে যদি বলতে চাই, তাহলে আমার কাছে মনে হয়েছে আমার এই 4 বছরের একাডেমির পড়াশোনার একটা ব্রড পিকচার হচ্ছে আমার এই ইন্টার্নশিপের এক্সপিরিয়েন্সটা। কেননা আমি যদি আমার এই 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েশনের যেই সাবজেক্টগুলো আমি কভার করেছি, এটাকে আমি যদি 3টা মেজর ক্যাটাগরিতে ভাগ করি, তাহলে থাকবে প্রথমে অ্যাপারেল প্রোডাকশন, দেন থাকবে মার্চেন্ডাইজিং, দেন থাকবে অ্যাপারেল ওয়াশিং, ডাইং অ্যান্ড প্রিন্টিং। প্রথমে যদি কথা বলি অ্যাপারেল প্রোডাকশন নিয়ে, তাহলে আমাদের অ্যাপারেল ইঞ্জিনিয়ারিংয়ের ল্যাবে বিভিন্ন ধরনের সুইং মেশিনস আছে এবং একই সাথে আমাদের বিভিন্ন মডার্ন মেশিনারিজ, যেমন অটোমেটিক স্প্রেডিং মেশিন, অটোমেটিক কাটিং মেশিন, ডিজিটাইজার, প্লটার,
এই সকল অনেক মেশিন আছে যেগুলো আমরা যখন ইন্টার্নশিপে গিয়েছি তখনও কিন্তু সেই মেশিনগুলো আমরা কিন্তু অবজার্ভ করেছি এবং একই সাথে আমাদের বিভিন্ন থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল কোর্সে আমরা একই সাথে অ্যাপারেল প্রোডাকশনের বিভিন্ন স্টেপস আমরা যেভাবে এলাবোরেটলি পড়েছি, একই সাথে যদি বলি ম্যানুয়াল প্যাটার্ন থেকে শুরু করে ক্যাড সফটওয়্যারের মাধ্যমে আমরা কিন্তু কম্পিউটারাইজড প্যাটার্নও আমরা কিন্তু নিজ হাতে করেছি, যেটা আমাদের এই ইন্টার্নশিপের এক্সপিরিয়েন্সকে আরও সুন্দর করতে সহায়তা করেছে। নেক্সট যদি কথা বলি অ্যাপারেল মার্চেন্ডাইজিং নিয়ে, আমাদের 4 মানে একটা 3 ক্রেডিটের কোর্সই কিন্তু ছিল অ্যাপারেল মার্চেন্ডাইজিং, যেখানে একজন মার্চেন্ডাইজার অর্ডার রিসিভ করার থেকে শুরু করে অর্ডার শিপমেন্ট পর্যন্ত যত ধরনের কাজ করে থাকে তা আমাদেরকে সুন্দরভাবে ইন্ডাস্ট্রিয়াল প্র্যাকটিসে যেভাবে কাজ করা হয়ে থাকে তা কিন্তু শেখানো হয়েছে, যা আমরা কিন্তু ডিরেক্টলি ইন্টার্নশিপে মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্টে আমরা যখন গিয়েছি তখন কিন্তু আমরা সরাসরি সেটা কিন্তু হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স করতে পেরেছি। নেক্সট যদি বলি অ্যাপারেল ওয়াশিং, ডাইং অ্যান্ড প্রিন্টিং, এটার উপর আমাদের একই সাথে থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল আমাদের হচ্ছে কোর্স ছিল, যেখানে আমরা হচ্ছে নিজেরাই বিভিন্ন ধরনের ওয়াশিং রেসিপি, ডাইং রেসিপির উপর বেস করে আমরা কিন্তু বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট আমরা কিন্তু করতে পেরেছি। একই সাথে কোন কেমিক্যালস কেন ইউজ করা হয়ে থাকে, কোন মেথডস কেন আমরা অ্যাপ্লাই করে থাকি, সে সব কিছুই আমাদের কিন্তু থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আমরা কিন্তু এখানে শিখতে পেরেছিলাম, যেটা আমরা যখন ইন্টার্নশিপ এক্সপিরিয়েন্সে আমরা গিয়েছি সেখানেও আমরা যখন আমাদের গার্মেন্ট ওয়াশিং সেকশনে আমরা হচ্ছে গিয়েছিলাম, আমরা কিন্তু সেম এক্সপিরিয়েন্সটাই আরও ব্রডার পিকচারে এক্সপিরিয়েন্স করতে পেরেছি। তো ওভারঅল আমাকে যদি সামারাইজ করতে হয় তাহলে আমি যদি বলি যে আমার এই 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েশনের যে এক্সপিরিয়েন্স আমার ছিল, থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল যত ধরনের ক্লাসেস আমি করেছি, সেটারই একটা ব্রড পিকচার হচ্ছে আমার ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট অর্থাৎ এই ইন্টার্নশিপের এক্সপিরিয়েন্সটা। এছাড়াও আমরা ক্লোদিং, কমফোর্ট, স্পেশাল অ্যাপারেলের মতো যে সাবজেক্টগুলো পড়ে এসেছি সেগুলোর কিন্তু এই রিসেন্ট এরাতে অ্যাডভান্স টেক্সটাইলসের যুগে একটা ভাস্ট ইম্প্যাক্ট ক্রিয়েট হচ্ছে। সো আমার মনে হয় যে ওভারঅল এই 4 বছরে আমরা যে এক্সপিরিয়েন্সটা করতে পেরেছি আমাদের এই আন্ডার গ্র্যাজুয়েশনে, সেটা আমাদের একই সাথে ইন্টার্নশিপে যেমন সহায়ক ছিল এবং একই সাথে আমরা সামনে আমাদের এই ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা যখন তাদের রিসার্চ অ্যাক্টিভিটিসের সামনে আসবে সেখানেও তাদের জন্য অনেক একটা ভালো ইম্প্যাক্ট ক্রিয়েট করবে। আমাদের অ্যাপারেল ডিপার্টমেন্টের কালচারাল সাইড থেকে যদি বলতে চাই, ওভারঅল অ্যাক্টিভিটিসে কালচারাল সাইড থেকে যদি আমি প্রথমে শুরু করি তাহলে মোটামুটি 10টা ডিপার্টমেন্টের মধ্যে কম্পারেটিভলি আমি আমার ডিপার্টমেন্টকেই প্রায়োরিটি দিব, কারণ ইন্টার ডিপার্টমেন্টাল বিভিন্ন যে কম্পিটিশনগুলো হয়ে থাকে বরাবরই অ্যাপারেল সেখানে চ্যাম্পিয়ন হয়েছে। একই সাথে নাচ, গান এবং বিভিন্ন আবৃত্তি, বিভিন্ন প্রতিযোগিতাতে কম্বাইনলি সবার সাথে কম্পিটিশন করে টিকে রয়েছে অ্যাপারেল ডিপার্টমেন্ট। এছাড়া যদি আমি একটি বড় প্রোগ্রামের কথা বলি, অ্যাপারেল ডিপার্টমেন্ট রিসেন্টলি নামিয়েছে ন্যাশনাল অ্যাপারেল ফেস্ট, যেটা পুরো বাংলাদেশের টেক্সটাইল সেক্টরের একসাথে কম্বাইন করে বিভিন্ন কুইজ কম্পিটিশন, ফ্যাশন এক্সিবিশন, এই ধরনের সকল কম্পিটিশনগুলো হয়ে থাকে। বুটিক্সের বিভিন্ন ক্লাবের মধ্যে যেমন বাঁধন, সাহিত্য সংসদ, ডিবেটিং ক্লাব, এই সকল ক্লাবে একচাটিয়া অ্যাপারেল ডিপার্টমেন্টে পারদর্শিতা রয়েছে। এবং ন্যাশনাল অ্যাপারেল ফেস্টের মতো একটি ইন্টার ইউনিভার্সিটি কম্পিটিশন আমরা অলরেডি আয়োজন করছি এবং আশা করছি এই বছরে আমরা ফেস্টে নামাতে পারবো। এই ফেস্টটি অ্যাকচুয়ালি পুরো বাংলাদেশের টেক্সটাইলকে ঘিরে একটি ভাস্ট কম্পিটিশন, যেখানে কুইজ কম্পিটিশন, একই সাথে ফ্যাশন এক্সিবিশন, বিভিন্ন প্রাইজ গিভিং সেরেমনি অনুষ্ঠিত হয়ে থাকে। অ্যাপারেল ডিপার্টমেন্ট থেকে আন্ডার গ্র্যাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছে অনেক শিক্ষার্থী। একই সাথে 45 ব্যাচ, 46, 47 এবং 48ও এবছর অংশগ্রহণ করছে এই রিসার্চ একাডেমিতে। ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের সকল ক্লাসরুমে অত্যাধুনিক সুযোগ সুবিধা, যেমন মাল্টিমিডিয়া প্রজেক্টর, সাউন্ড সিস্টেমের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। শ্রেণীকক্ষে অর্থ বিভাগের শিক্ষকরা বরাবরই স্টুডেন্ট টিচার ইন্টারেক্টিভ ক্লাস পরিচালনা করে থাকে। ছাত্রছাত্রীদের ক্লাসগুলো সহজে বোঝার জন্য প্রতিনিয়ত ভিডিও প্রেজেন্টেশন সহ ইন্ডাস্ট্রিয়াল ট্যুরের ব্যবস্থা করা হয়। শিক্ষার্থীদের পাঠে মনোযোগী করতে ক্লাস অ্যাসাইনমেন্ট, ক্লাস প্রেজেন্টেশন, সাডেন কুইজ টেস্ট, গ্রুপ ওয়ার্ক, পোস্টার প্রেজেন্টেশনের ব্যবস্থা থাকে, যাতে শিক্ষার্থীরা
সহজেই মনোযোগী হতে পারে ক্লাসে। শিক্ষার্থী যদি ক্লাসে কোনো বিষয় বুঝতে না পারে, সেক্ষেত্রে বিভাগের শিক্ষকদের সাথে অফিস আওয়ারে যোগাযোগ করে সহজেই জটিল বিষয়গুলো বুঝে নিতে পারে। ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং মূলত অ্যাপ্লাইড কেমিস্ট্রির একটা পার্ট। এখানে শিক্ষার্থীরা পলিমার সায়েন্স, কেমিস্ট্রি অফ ডাইজ অ্যান্ড পিগমেন্টস, ডাইং, প্রিন্টিং, ফিনিশিং কেমিক্যালস, কালারেশন টেকনোলজি, ডাই স্টাফ অ্যান্ড কেমিক্যাল সিনথেসিস নিয়ে পড়াশোনা করে। সেক্ষেত্রে শিক্ষার্থীরা গ্রাজুয়েশন কমপ্লিট করার পর খুব সহজেই উচ্চশিক্ষায় দেশে এবং বিদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এনরোল করতে পারে। বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে এনরোল করার সুযোগ আছে, যেমন পলিমার ইঞ্জিনিয়ারিং, অর্গানিক অ্যান্ড ন্যানো সিস্টেম ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এনভায়রনমেন্টাল কেমিস্ট্রিতে বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ রয়েছে। অত্র বিভাগ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট পূর্বেই অলমোস্ট 4th ইয়ারেই অনেক শিক্ষার্থী চাকরিতে যোগদান করে। ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী বরাবরই গবেষণা কাজে অংশগ্রহণ করে এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জার্নালগুলোতে প্রবন্ধ প্রকাশ করে, যা বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ করে রাখছে এবং যার ইম্প্যাক্ট বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংয়ে প্রতিফলিত হবে বলে আমার বিশ্বাস। অত্র বিভাগের শিক্ষার্থীদের পড়াশোনা ও গবেষণা নিয়েই শুধু সীমাবদ্ধ নয়, প্রতি বছর অত্র বিভাগের শিক্ষার্থীরা আন্তঃবিশ্ববিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে এবং বিশ্ববিদ্যালয়, আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ও ক্রিকেট যে প্রতিযোগিতা হয় সেই প্রতিযোগিতাও চ্যাম্পিয়ন হয়েছে। ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগ 1960 সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠা লগ্ন থেকেই শিল্প চাহিদা তথা বিশ্ব চাহিদাকে সামনে রেখে একটি আধুনিক ও শিল্পসম্মত ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং ল্যাব প্রতিষ্ঠা করা হয়। সেই ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং ল্যাবটা এমনভাবে সাজানো হয়েছিল যাতে করে একজন শিক্ষার্থী পূর্ণাঙ্গ এবং পরিপূর্ণ ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং তথা টেক্সটাইল ডাইং এবং প্রিন্টিং এবং ফিনিশিং সম্পর্কে ধারণা নিতে পারে। তারই প্রেক্ষাপটে ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগকে দুটি সেকশনে বিভক্ত করা হয়েছে। প্রথম সেকশনটি মূলত মেশিনারিজ সেকশন। এই মেশিনারিজ সেকশনে পুরো ল্যাবটিকে আবার 3টি ভাগে বিভক্ত করা হয়েছে। ল্যাবের উত্তর দিকটিতে বাল্ক মেশিনারিজ বা প্রোডাকশন মেশিনারিজগুলো স্থাপন করা হয়েছে। এখানে মূলত ইন্ডাস্ট্রিয়াল স্কেলে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ক্যাপাসিটিকে লক্ষ্য রেখে মেশিন সাইজ অনুযায়ী মেশিনগুলোকে সাজানো হয়েছে। এর ঠিক দক্ষিণ দিকে ল্যাবরেটরি গ্রেড মেশিনারিজগুলোকে স্থাপন করা হয়েছে, যেখানে ল্যাব ডিপ স্যাম্পল প্রোডাকশন, প্রিন্টিং স্যাম্পল প্রোডাকশন এবং প্রয়োজনীয় শিল্পসম্মত সকল স্যাম্পল প্রোডাকশন তৈরির জন্য মেশিনারিজ স্থাপন করা হয়েছে। এর ঠিক দক্ষিণ পূর্ব পার্শ্বে সিনথেসিস অ্যানালিটিক্যাল একটি ল্যাব স্থাপন করা হয়েছে, যেখানে অ্যানালিটিক্যাল যে মেশিনারিজগুলো আছে ওয়েট প্রসেস ইন্ডাস্ট্রিতে বেসিক্যালি প্রোডাকশন রিলেটেড সেই মেশিনগুলোকে স্থাপন করা হয়েছে। প্রতিষ্ঠা লগ্ন থেকেই ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের ল্যাবটিকে এমনভাবে সাজানো হয়েছে যাতে করে ইন্ডাস্ট্রিতে যে সকল কার্যক্রম হয় সকল কার্যক্রম একজন শিক্ষার্থী পরিপূর্ণভাবে জানতে পারে। দ্বিতীয় সেকশনটিতে একটি ক্লাসরুম রয়েছে। এই ক্লাসরুমটা আবার 2 ভাগে বিভক্ত। প্রথম অংশে শিক্ষার্থীদের পাঠদানের জন্য উপযুক্ত জায়গার ব্যবস্থা করা হয়েছে, উপযুক্ত পরিবেশের ব্যবস্থা করা হয়েছে। ঠিক তার পাশেই কিছু ওয়ার্ক টেবিল, ওয়ার্ক বেঞ্চ সাজানো হয়েছে যাতে করে প্রত্যেক শিক্ষার্থীকে অত্যন্ত আন্তরিকতার সাথে শিল্পসম্মত জ্ঞান হাতে কলমে শেখানো যায়। তো এই ল্যাবের মধ্যে যে মেশিনারিজগুলো আছে, বাল্ক মেশিনারিজগুলোর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ নিট ওভেন ডাইং মেশিন, মিন্স ডাইং মেশিন, ওভেনের জন্য জিগার ডাইং মেশিন, মার্চারাইজিং মেশিন, স্টেন্টার মেশিন বিভিন্ন মেশিনারিজ রয়েছে। এছাড়াও ল্যাবরেটরি সেকশনে মেশিনারিজগুলোর মধ্যে আয়ার ডাইং মেশিন, ল্যাবরেটরি প্যাডিং মেশিন, কিউরিং মেশিন, স্টেন্টার মেশিন, স্টিমার মেশিন, প্রিন্টিং বেড, স্ক্রিন প্রিপারেশন মেশিন সহ আরও অন্যান্য অনেক মেশিনারিজ ল্যাবের মধ্যে রয়েছে। এছাড়া আমাদের অ্যানালিটিক্যাল সেকশনে ইউভি ভিজিবল স্পেকট্রোফটোমিটার, লাইট ফাস্টনেস টেস্টার, পার্সপিরেশন টেস্টিং সহ ভিস্কোমিটার, রিফ্লেক্টেন্স স্পেকট্রোমিটার সহ আরও অন্যান্য অনেক মেশিনারিজ রয়েছে। সর্বোপরি ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের ল্যাবরেটরিকে এমনভাবে সাজানো হয়েছে যাতে করে
প্রত্যেকটি শিক্ষার্থী তাদের পরিপূর্ণ জ্ঞান নিয়ে বিভাগ থেকে, শিল্পসম্মত জ্ঞান নিয়ে বিভাগ থেকে ইন্ডাস্ট্রিতে পৌঁছাতে পারে। প্রসেস ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে শুধুমাত্র আমরা যে প্রসেস অথবা হচ্ছে শুধু কেমিক্যালগুলো সম্পর্কে জেনেছি এরকম নয়, আমাদের একটা কোর্স ছিল যেটা হচ্ছে ওয়েট প্রসেস মেশিনারিজ। সেখানে আমরা একটা মেশিনের হচ্ছে শুরু থেকে একদম শেষ পর্যন্ত কী কী পার্টস আছে, মানে মেশিনের হচ্ছে প্রসেস ফ্লো, এগুলো সব সম্পর্কেই হচ্ছে আইডিয়া নিয়েছি। এখন এটা হচ্ছে আমাদেরকে ইন্ডাস্ট্রিতে যেসব মেশিন আছে এগুলো সম্পর্কে বুঝতে একটা হচ্ছে ধারণা দিয়েছে। এছাড়া দেখা গেছে যে হচ্ছে আমরা যখন ফেব্রিকের ইন্সপেকশনে ছিলাম, ইন্ডাস্ট্রিতে ফাইনাল ইন্সপেকশনের সময় দেখা গেল যে হচ্ছে ফ্যাব্রিকে ফল্ট যেগুলো আসতেছে এইগুলো রুট কজ অ্যানালাইসিস করতে গিয়ে দেখা গেল যে এই সমস্যাগুলো হচ্ছে একদম ইয়ার্ন লেভেল থেকে আসতেছে, মানে ইয়ার্নের টিপিআইতে সমস্যা ছিল। এর জন্য দেখা গেল যে হচ্ছে ফ্যাব্রিকটাকে ফিনিশ করার পরে হচ্ছে সেখানে ফল্টটা বোঝা যাচ্ছে, অথবা কিছু কিছু হচ্ছে নিটিং থেকে যে প্রবলেম সেইগুলোর জন্য হচ্ছে ফিনিশিংয়ের পরে এই প্রবলেমটা দেখা যাচ্ছে। তো আমরা যদি শুধুমাত্র হচ্ছে ডাইংয়ের ফল্টগুলোই জানি, মানে ডাইংয়ের মধ্যে কী কী সমস্যা হচ্ছে এগুলোই জানতাম, তো আমাদের পক্ষে হচ্ছে এগুলো আইডেন্টিফাই করা সম্ভব হতো না। তো এক্ষেত্রে আমাদের বুটেক্সে যে সব হচ্ছে ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারে, থার্ড ইয়ারে আমরা হচ্ছে বিভিন্ন ফ্যাব্রিক, তারপর হচ্ছে ইয়ার্নের যে কোর্সগুলো করেছি, এই জায়গার বেসিক নলেজগুলো আমাদেরকে হেল্প করেছে কোনো একটা ইয়ার্নের ক্যারেক্টারিস্টিক অথবা কোনো ফ্যাব্রিকের যে হচ্ছে কোয়ালিটি বা ফ্যাব্রিকের যে কম্পোজিশন আছে বা ফ্যাব্রিকের যে টাইপ আছে নিটের মধ্যে, যে সিঙ্গেল জার্সি ইউজ করতেছি কি ডাবল জার্সি ইউজ করতেছি, তা ডাবল জার্সি ইউজ করলে আমাদের কী কী চেঞ্জ আসবে প্রসেসে, আমাদের কী কী কেমিক্যাল চেঞ্জ করতে হবে, এই সব ব্যাপারে একটা হচ্ছে আইডিয়া পাওয়ার জন্য আমার ইয়ার্ন, ফ্যাব্রিক এগুলোর বেসিক নলেজগুলো একদম দরকার ছিল, যেগুলো হচ্ছে আমি এই আমাদের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে হচ্ছে আমরা কভার করেছি। আমাদের মেইনলি যেগুলো পড়ানো হয় সেটা হচ্ছে প্রিট্রিটমেন্ট, ডাইং, প্রিন্টিং, ফিনিশিং। তো এই রিলেটেড আমাদের যত কোর্সগুলো রয়েছে সেই কোর্সগুলো আমাদের ইন্ডাস্ট্রি লেভেলে ডাইং অ্যান্ড ফিনিশিং ফ্লোর বুঝতে অনেক হেল্প করেছে। তো আমি যদি একটু এক্সপ্লেন করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের কিছু কোর্স ছিল যেমন কেমিস্ট্রি অফ ডাইজ অ্যান্ড পিগমেন্টস অথবা কেমিস্ট্রি অফ টেক্সটাইল অক্সিলারিজ অ্যান্ড কেমিক্যালস। তো সেই সব কোর্সগুলোতে আমরা যেগুলো দেখেছি বিভিন্ন কেমিক্যাল এবং ডাই অ্যান্ড পিগমেন্টের যে কাজগুলো রয়েছে, ফাংশন, এখানে মেকানিজমগুলো কীভাবে হচ্ছে ডায়ের, কেমিক্যালের কম্প্যাটিবিলিটিগুলো আমরা দেখেছি। তো এই জিনিসগুলো আসলে আমরা যখন ইন্ডাস্ট্রিতে গিয়েছি তখন আসলে কোন কেমিক্যালটা কখন ইউজ করা হচ্ছে এইসব জিনিসগুলো বুঝতে আমাদের অনেক বেশি হেল্প করেছে। আর যদি বলতে চাই আমাদের আরও কিছু কোর্স ছিল যেমন টেক্সটাইল কালারেশন, টেক্সটাইল ফিনিশিং, তারপরে ওয়েট প্রিপারেটরি প্রসেস, ওয়েট প্রসেস মেশিনারি। তো সেই সব কোর্সগুলোতে হচ্ছে আমরা বিভিন্ন প্রসেস ফ্লো এবং মেশিন সম্পর্কে অনেক ভালো আইডিয়া পেয়েছি, যেগুলো আসলে আমাদের ইন্ডাস্ট্রিতে যে প্রসেস ফ্লোগুলো বুঝতে অনেক হেল্প করেছে। ইন্ডাস্ট্রিতে যখন আমরা দেখছিলাম যে আমরা যেগুলো পড়ে এসেছি সেগুলো আসলে একদম ওগুলো ইমপ্লিমেন্ট করা হচ্ছে, সেগুলো আসলে খুবই আমাদের জন্য মানে খুবই মজার একটা এক্সপিরিয়েন্স ছিল যে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যেগুলো পড়ে এসেছি সেগুলো ইমপ্লিমেন্ট করা হচ্ছে। আবার ওখানে যখন অপারেটর আছে তারাও কিন্তু প্রসেস ফ্লোগুলো জানে যে কোনটার পরে কোনটা দিতে হবে কেমিক্যালস, বা কোনটা কতক্ষণ ডোজিং করতে হবে, কত টেম্পারেচারে উঠাতে হবে। কিন্তু ওই যে জিনিসটা জানে না সেটা হচ্ছে যে আমি কোন কেমিক্যাল কেন দিচ্ছি, কোন প্রসেসটা কেন কীভাবে কাজ করছে, কোন স্টেপটা কখন এলিমিনেট করা হচ্ছে। তো এই জিনিসগুলো জানার জন্য কিন্তু আমাদের থিওরিটিক্যাল নলেজগুলো খুবই জরুরি, যেগুলো কিন্তু আমরা একাডেমিক পড়াশোনায় পেয়ে থাকি বা ওগুলো শিখে থাকি। এরকম একটা যুগ, অনেক ক্রাইসিসের একটা মোমেন্ট। সো সবাই চায় যে আমরা শুধু প্রোডাক্ট ডেভেলপ করবো না, আমরা চাই হচ্ছে আমাদের প্রসেস অপটিমাইজ করতে, তারপরে ওয়েস্টেজ রিডাকশন করতে, এনভায়রনমেন্টাল কনজারভেশন একটা ইম্প্যাক্ট রাখতে। সো সেক্ষেত্রে কিন্তু আমাদের ইনোভেশন করা খুবই জরুরি, এবং ইনোভেশন করার জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে চিন্তা করার শক্তি থাকা জরুরি, এবং হচ্ছে আমাদের বেসিক নলেজ থাকা জরুরি। নলেজ যদি না থাকে তাহলে আমি কী নিয়ে চিন্তা করবো, এবং সেই নলেজটা হচ্ছে আমাদের গেইন করার জন্য কিন্তু একাডেমিক পড়াশোনা আমাদের অনেক বেশি হেল্প করে। ফ্যাব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগটি টেক্সটাইল এডুকেশনের একেবারে মৌলিক যে শাখাগুলো আছে সেগুলোর মধ্যে একটি। তো এই বিভাগের আন্ডারে বর্তমানে 7টি ল্যাবরেটরি আছে এবং 17 জন শিক্ষক আছেন। শিক্ষকদের মধ্যে অনেকে উচ্চশিক্ষার জন্য এই মুহূর্তে বাইরে আছেন। তো আমাদের ফ্যাব্রিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের মূল উদ্দেশ্য হলো দেশের আভ্যন্তরীণ এবং এক্সপোর্ট উভয় ক্ষেত্রে, এটা টেক্সটাইলের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ হোক বা অন্য কোনো টেকনিক্যাল সাইড হোক, সব ক্ষেত্রে যাতে এই বিভাগের স্টুডেন্টরা সম্পূর্ণরূপে সাপোর্ট দিতে পারে এবং পরিপূর্ণ কনফিডেন্সের সাথে যাতে তারা টেকনোলজিক্যাল সাইডগুলো মোকাবেলা করতে পারে এবং সিদ্ধান্ত দিতে পারে, সেভাবে ছাত্রছাত্রীদেরকে গড়ে তোলাটাই হলো আমাদের মূল লক্ষ্য। আমাদের বিভাগের
মূল সিলেবাসটা আমরা সাধারণত এমনভাবে ডিজাইন করে রাখি যাতে কর্মক্ষেত্রে গিয়ে একজন স্টুডেন্ট তার কর্মক্ষেত্রটা বাছাই করতে পারে। আমরা জানি যে আমাদের স্টুডেন্টরা পাশ করার পরে যে ডিপার্টমেন্ট থেকে পাশ করতেছে ঠিক সেই ডিপার্টমেন্টের জন্য নির্ধারিত কর্মক্ষেত্রে যে জয়েন করবে এমন সাইডে আরও বিভিন্ন রকম কর্মক্ষেত্র তাদের আছে। আমাদের একটা উদ্দেশ্য থাকে সব সময় যে আমরা আমাদের কোর্স কন্টেন্ট এমনভাবে সাজাবো যাতে একজন স্টুডেন্ট পাস করার পর হয়তো তার মন চাইলে এই সাইডে জব করবে অথবা এই সাইডে জব করবে, যাতে সে সুইচ করতে পারে। অর্থাৎ টেক্সটাইল রিলেটেড সবগুলো নলেজেরই কম্বিনেশন আমরা আমাদের কন্টেন্টের মধ্যে রাখার চেষ্টা করি। গত ব্যাচ থেকে যেটা ওবি বেসড কারিকুলাম চালু হয়েছে, আমরা ওবি বেসড কারিকুলাম অ্যাকসেপ্ট করে নিয়েছি এবং সেভাবেই আমরা নতুন করে আমাদের কোর্স ডিজাইন করেছি। এই কোর্স ডিজাইন করার ক্ষেত্রে আমাদের যারা অ্যালামনাই আছেন তাদের কাছ থেকে বেশ অনেকগুলো সিটিংয়ে মতামত নেওয়া হয়েছে। ইন্ডাস্ট্রির ডিমান্ড কী, বর্তমান প্রেক্ষাপটে বিশ্বের ডিমান্ড কী, আমাদের স্টুডেন্টগুলোকে কোন দিকে ওরিয়েন্টেড করা উচিত, এই সবগুলো বিবেচনা করে নতুন সিলেবাস তৈরি করা হয়েছে। এগুলো প্রতিটা কোর্সের সাথে লেভেল জড়িত, কারণ কর্মক্ষেত্রে গিয়ে স্টুডেন্টদেরকে টেকনোলজি যাতে হ্যান্ডেল করতে হবে, অতএব ওরা ফ্যাক্টরিতে গিয়ে যা হ্যান্ডেল করবে তার চেয়ে বেশি আমরা বিভাগে দিয়ে দেওয়ার চেষ্টা করি সব সময়। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলস, বাংলাদেশের টেক্সটাইল সেক্টরও তো মাদার হাউস। এবং প্রথমে যেটা বলছিলাম যে ফ্যাব্রিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট হলো মৌলিক শাখাগুলোর মধ্যে একটি টেক্সটাইলের। তো অর্থাৎ ফ্যাব্রিক রিলেটেড বাংলাদেশে যা কিছু আছে সব কিছুতে এই বিভাগের অবদান আছে। শুরুতেই বলবো যে আমাদের বিভাগের প্রতিটি শিক্ষকের নিয়োগ দেওয়ার আগে তার ইন্ডাস্ট্রিয়াল এক্সপিরিয়েন্স আছে কিনা সেটা দেখা হয় এবং সেভাবেই আমরা শিক্ষকদের নিয়োগের ব্যাপারটা দেখে থাকি। এই জন্য ক্লাসে পাঠদান করার সময় শিক্ষকগণ প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কথাবার্তা বলতে পারেন এবং সরাসরি ছাত্রদেরকে সেই জ্ঞানটুকু দিতে পারেন। দ্বিতীয়ত, প্রতিটি শিক্ষক ক্লাসে যাওয়ার আগে যথেষ্ট প্রিপেয়ার্ড হয়ে যান। পাওয়ার প্রেজেন্টেশন, ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে এবং মাল্টিমিডিয়া প্রজেক্টের মাধ্যমে সেই ক্লাসগুলোকে নেওয়া হয়। ক্লাসে যেন সর্বোচ্চ পার্টিসিপেশন থাকে শিক্ষার্থীদের, সেজন্য ক্লাসে ইনস্ট্যান্ট প্রশ্নোত্তরের মাধ্যমে বা একটা বিষয় নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করার সুযোগ দিয়ে শিক্ষকরা এই ক্লাসগুলো করে থাকেন। এছাড়া আমাদের এখানে যে সমস্ত কোর্সগুলো রয়েছে সবগুলোই কিন্তু বাস্তব জীবনের সাথে সম্পর্কিত। যেমন আমরা প্রত্যেকেই কাপড় পরিধান করি, বস্ত্র আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। কাজেই বস্ত্র আমরা কীভাবে বাছাই করতে পারি সেই জ্ঞানটুকু আমরা আমাদের ছাত্রদেরকে দিয়ে থাকি। বিশেষ করে ফ্যাব্রিক স্ট্রাকচার অ্যান্ড ডিজাইন এই সাবজেক্টের মাধ্যমে একজন শিক্ষার্থী একটা ফ্যাব্রিক তৈরি করার জন্য কীরকম ইয়ার্ন প্রয়োজন, ফ্যাব্রিকের জন্য কী ধরনের বৈশিষ্ট্যগুলো প্রয়োজন, ডিজাইনগুলো কীভাবে করতে হয়, কোন মেশিনে করতে হয়, এগুলো বিস্তারিত তাদেরকে আমরা শিখিয়ে থাকি। এছাড়া উইভিং কিংবা নিটিং বা নন ওভেন এই তিনটি সেক্টরে ফ্লোরের প্রোডাকশনের জ্ঞান তারা এখান থেকেই পেয়ে যায়, কারণ আমাদের এখানে সমস্ত প্রোডাকশন লাইনে যে সমস্ত মেশিনগুলো প্রয়োজন সেগুলো আমাদের ল্যাবে আছে। বিশেষ করে উইভিংয়ের কনভেনশনাল রুম থেকে শুরু করে মডার্ন রুম সবগুলো আমাদের এখানে আছে। বিশেষ করে প্রজেক্টাইল, রেপিয়ার এবং এয়ারজেট এই মেশিনগুলো আমাদের এখানে সচল অবস্থায় আছে। এছাড়া ওয়ার্ড নিটিং, ওয়েট নিটিং, পার্ক নিটিং, সার্কুলার নিটিং, যেগুলো সবগুলো মেশিন আমাদের এখানে ছাত্ররা সরাসরি দেখতে পায় এবং তারা এগুলো প্র্যাকটিক্যাল করার সুযোগ পায়। এছাড়া সম্প্রতি প্রতিটি ডিপার্টমেন্টে ডিজিটাল বোর্ড এর মাধ্যমে ক্লাস নেওয়ার বিষয়টি আমরা শুরু করেছি, এটাও একটা পজিটিভ দিক। আর শিক্ষকদের কিছু পদক্ষেপ আমরা লক্ষ্য করে থাকি, তাদের ক্লাসগুলো যেন ইন্টারেক্টিভ হয় সেজন্য আমরা কী করি, প্রতিটি মেশিনে প্র্যাকটিস করানোর সময় ছোটো ছোটো গ্রুপে ভাগ করে শিক্ষার্থীদেরকে আমরা মেশিন সম্পর্কে স্বচ্ছ ধারণা দিয়ে থাকি এবং যে জবশিটটা আমরা প্রোভাইড করি এই জবশিটটাতে আমরা পুঙ্খানুপুঙ্খ সবগুলো বিষয় একটা মেশিনের সাথে শেখার জন্য যে সমস্ত বিষয়গুলো সেগুলোকে আমরা সেই জবশিটের মধ্যে রাখি, যাতে করে শিক্ষক এবং শিক্ষার্থী উভয় আলোচনার মাধ্যমে তারা এই সমস্ত বিষয়গুলোকে দেখতে পারে। আর ল্যাব রিপোর্টগুলো আমরা দেখে কারেকশন দিয়ে থাকি, সেটাকে ইনস্ট্যান্ট একটা ইভ্যালুয়েশন করে ছাত্রদেরকে ফিডব্যাক দিয়ে থাকি। আর বর্তমানে অ্যাসাইনমেন্ট এবং প্রেজেন্টেশনের মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীর যে মূল্যায়ন, যেটাকে আমরা বলি ফর্মেটিভ মূল্যায়ন, অ্যাসেসমেন্ট, সেটা আমরা করে থাকি। উচ্চশিক্ষার কথা যদি বলি তাহলে ফ্যাব্রিক ডিপার্টমেন্ট থেকে উচ্চশিক্ষার প্রচুর সুযোগ রয়েছে, কারণ এটা একটা কোর্স সাবজেক্ট
আমরা ইয়ার্ন, ফ্যাব্রিক এবং ফ্যাব্রিক প্রসেসিং নিয়ে যেহেতু শিক্ষা দিয়ে থাকি, কাজে এই বিষয়ের উপর প্রচুর কাজ করার সুযোগ আছে। বিশেষ করে টেকনিক্যাল টেক্সটাইলস বা হাই ফাংশনাল যে সমস্ত টেক্সটাইলস, এগুলোর উপরে কাজ করার প্রচুর সুযোগ রয়েছে। ডেনিম, ওয়ার্ক নেটিং এবং কনভেনশনাল যে সমস্ত ফ্যাব্রিক তৈরি হচ্ছে, সেগুলোতে প্রচুর সমস্যা আমরা কিন্তু ডেলি লাইফে ফেস করি, বিশেষ করে প্রোডাকশন ফ্লোরে। এগুলোর উপর প্রচুর রিসার্চ করার সুযোগ রয়েছে। এই কারণে আমি বলবো যে উচ্চশিক্ষায় আমাদের ছেলেরা খুব ভালো করছে। এছাড়া আমাদের ছেলেরা এখান থেকে পড়াশোনা শেষ করে বিভিন্ন ফ্যাক্টরিতে প্রোডাকশনে জব করতে পারে। সেটা নিটিং প্রোডাকশন হতে পারে, উইনিং প্রোডাকশন হতে পারে, তারপরে সোয়েটার প্রোডাকশন হতে পারে, ওয়ার্ক নিটিংয়ের প্রোডাকশন হতে পারে। এগুলোতে তারা সরাসরি কাজ করতে পারে, ফ্যাব্রিক টেকনোলজিস্ট হিসেবে কাজ করতে পারে, ফ্যাব্রিক সোর্সিংয়ে কাজ করতে পারে এবং প্রচুর ছেলেরা মার্কেটের দিকে কাজ করার সুযোগ পাচ্ছে। আর ডিপার্টমেন্টের অর্জন হিসেবে যদি আমরা বলি যে আমাদের বিভাগের সম্মানিত সিনিয়র একজন প্রফেসর ডক্টর শাহরিয়ারুজ্জামান স্যার মুসলিম পুনরুদ্ধারের যে একটি প্রজেক্ট চলছিল, সেই প্রজেক্টে একজন সম্মানিত মেম্বার ছিলেন এবং এখান থেকে আমরা দেখেছি যে মুসলিম পুনরুদ্ধার পুরোপুরি সম্ভব হয়েছে এবং এটা বাণিজ্যিকীকরণের প্রক্রিয়া চলমান। তাছাড়া আমাদের এখানে জার্মানির একটি কোম্পানি রোজ বেকার্ড, যারা সাধারণত নিডিল ম্যানুফ্যাকচারিং করে থাকে, তারা আমাদের শিক্ষার্থীদের জন্য একটি ল্যাব করে দেবে। এ ব্যাপারে আমাদের এমনও এই বিশ্ববিদ্যালয়ের শুরু লগ্ন থেকে যে কয়েকটি ডিপার্টমেন্ট নিয়ে বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করেছিল, তার মধ্যে ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগ অন্যতম। প্রতি বছর এই বিভাগে 80 জন শিক্ষার্থী ভর্তি হয় এবং 4 বছরের কোর্সের মধ্য দিয়ে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং স্পেশালাইজড ইন ফেব্রিক ম্যানুফ্যাকচারিংয়ে ডিগ্রি অর্জন করে। এই বিভাগের আওতায় অনেকগুলো ল্যাব রয়েছে। ল্যাবগুলোকে যদি আমরা ক্যাটাগরাইজ করি, 5 ধরনের ল্যাব রয়েছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ ল্যাব হচ্ছে ফেব্রিক ম্যানুফ্যাকচারিং ল্যাব। এই ল্যাবের মধ্যে একজন শিক্ষার্থী শিখে কিভাবে ওভেন ফেব্রিক তৈরি করা যায়, নিট ফেব্রিক তৈরি করা যায় এবং সাথে আরও কিছু বিষয় শেখে, যেমন নন ওভেন ফেব্রিক কীভাবে তৈরি করা যায়। এই সবগুলো ফেব্রিক শেখার পিছনে তাদের জন্য ল্যাবের মধ্যে আমাদের স্কিল্ড অপারেটর রয়েছে, স্কিল্ড ওয়ার্কার রয়েছে এবং টেকনিক্যাল অফিসার রয়েছে। এছাড়াও একজন শিক্ষার্থীকে বলছে আরও কিছু ল্যাবের মধ্যে দিয়ে যেতে হয়। 2 নম্বর যে কথাটা বলবো সেটা হচ্ছে ফেব্রিক অ্যানালাইসিস ল্যাব। এই ল্যাবের মধ্যে একজন শিক্ষার্থী শেখে যে একটা ফেব্রিকের গঠন কীরকম এবং এই ফেব্রিকটাকে যদি রিপ্রোডিউস করতে চাই, নতুন করে তৈরি করতে চাই, তবে কোন কোন প্যারামিটারগুলোকে অ্যানালাইসিস করতে হবে, কোন কোন প্যারামিটার জানতে হবে, এই বিষয়গুলো ল্যাবের মধ্যে থেকে শিক্ষার্থীরা শিখে। এছাড়াও ফেব্রিক টেস্টিং ল্যাব, যে ল্যাবের মধ্যে দিয়ে শিক্ষার্থীরা শেখে যে একটা ফেব্রিকের এন্ড ইউজ পারফরমেন্সকে ইভালুয়েট করার জন্য কী ধরনের টেস্ট ইকুইপমেন্টের মধ্য দিয়ে যেতে হবে, কীভাবে একটা ফেব্রিকের পারফরমেন্সকে ইভালুয়েট করা হবে এবং ফেব্রিকের সারফেস মরফোলজি কীভাবে অ্যানালাইসিস করা হয়, এই বিষয়গুলো ল্যাবে শেখানো হয়। এছাড়াও আমাদের রয়েছে এই বিভাগের আওতায় কম্পিউটার এইডেড ফেব্রিক ডিজাইন অ্যান্ড সিমুলেশন ল্যাব। এই ল্যাবের মধ্যে কম্পিউটারাইজড ওয়েতে একজন শিক্ষার্থী ওভেন এবং নিট ফেব্রিককে ডিজাইন করতে পারে। এরপরে এই ডিজাইন ফেব্রিকটাকে কিভাবে সিমুলেট করে রিয়েল টাইম ফেব্রিকে কিভাবে দেখা যায় সেটা একজন শিক্ষার্থী জানতে পারে। এছাড়াও আমাদের নতুন একটি ল্যাব সংযোজন হতে যাচ্ছে, সেটা হচ্ছে স্মার্ট অ্যান্ড ফাংশনাল টেক্সটাইলস ল্যাব। এই ল্যাবের মধ্য দিয়ে একজন শিক্ষার্থী শিখতে পারবে যে একটা ফেব্রিককে কিভাবে স্মার্ট করা যায়, ইলেকট্রনিক টেক্সটাইলসে কনভার্ট করা যায়, এই ফেব্রিকেশন টেকনিক এবং সাথে এর টেস্টিং প্রোটোকলগুলো নিয়ে এই ল্যাবের মধ্যে এক্সটেন্সিভলি পড়াশোনা করানো হবে। আমাদের এই বিভাগে রয়েছে অনেক দক্ষ শিক্ষক দেশে এবং বিদেশে, তারা বিভিন্ন রকমের রিসার্চ অ্যাক্টিভিটিসের সাথে জড়িত। আমাদের কিছু শিক্ষক রয়েছেন যারা কম্পোজিট ম্যানুফ্যাকচারিং নিয়ে কাজ করেন, কম্পোজিট টেস্টিং নিয়ে কাজ করেন। আবার কিছু শিক্ষক রয়েছে যারা এরকম স্মার্ট টেক্সটাইলস ফেব্রিকেশন এবং ক্যারেক্টারাইজেশন নিয়ে কাজ করেন, সেন্সর ফেব্রিকেশন নিয়ে কাজ করেন এবং কিছু শিক্ষক রয়েছে যারা বিভিন্ন ধরনের অ্যাপ ডেভেলপমেন্ট এবং সফটওয়্যার ডেভেলপমেন্টে কাজ করছে। এই ডিপার্টমেন্ট থেকে একজন গ্র্যাজুয়েট যখন পাস করে তখন সে বিভিন্ন ধরনের ফেব্রিক ম্যানুফ্যাকচারিং, ফেব্রিকের ক্যারেক্টারাইজেশন, ফেব্রিককে কীভাবে ফাংশনালি অ্যাপ্লাই করা যায়, এই বিষয়গুলো সম্পর্কে অনেক ইনডেপথ নলেজ অর্জন করে। এবং আমাদের এই ল্যাবের রিসার্চ ফ্যাসিলিটি বলতে গেলে যে আমাদের ডিপার্টমেন্ট থেকে রিসার্চের কাজের জন্য একটা বরাদ্দের ব্যবস্থা করার চেষ্টা করা হচ্ছে। আশা করি আমরা দ্রুতই এটা ইমপ্লিমেন্ট করতে পারবো। বুটিক্সে যদি তুমি আসো, তোমাকে অবশ্যই জানতে হবে ফ্যাব্রিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের কথা। তো ফ্যাব্রিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টটা কি?
তো ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের কথা হয়তো তোমরা শুনেছ। তো ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আমাদের হচ্ছে ইয়ার্ন তৈরি করে দেয়, অ্যান্ড এইখান থেকে আমরা হচ্ছে ফ্যাব্রিক তৈরি করি। তো ফ্যাব্রিক হচ্ছে বেসিক্যালি 3 টাইপের, ওভেন, নিট এবং হচ্ছে নন ওভেন। তো ওভেন কি, আমরা যে হচ্ছে শার্ট পরি, প্যান্ট পরি, জিন্স পরি, এগুলো সব হচ্ছে ওভেন। কিন্তু তুমি শ্যুট করো সেটাও ওভেন। সেকেন্ড নিট, তো আমরা হচ্ছে পোলো শার্ট পরি, গেঞ্জি পরি, পায়জামা পরি, এগুলো সব হচ্ছে নিট। অ্যান্ড তুমি যে টিস্যু পেপার ইউজ করো, তুমি যে হচ্ছে মাস্ক পরো, এগুলো হচ্ছে ওয়ান টাইম মাস্ক, এগুলো হচ্ছে আমার নন ওভেন। তো ফ্যাব্রিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এই যে ওভেন, নিট এবং নন ওভেন ফ্যাব্রিক তৈরি কীভাবে করতে হয় একদম শুরু থেকে শেষ পর্যন্ত হচ্ছে আপনাকে শেখাবেন। এখন আমরা যদি বলি যে আমাদের, তোমরা হয়তো জানো, 3 বছর একাডেমিক পড়াশোনা শেষ হওয়ার পরে আমাদেরকে 4th ইয়ারে একটি ইন্টার্নশিপ প্রোগ্রামে পাঠানো হয় 2 মাসের জন্য। সেখানে আমরা যে একাডেমিক পড়াশোনাগুলো করে এসেছি সেটার প্র্যাকটিক্যালি কি ইমপ্লিমেন্টেশন সেটা হচ্ছে আমরা দেখতে যাই। তো সেখানে দেখা যায় যে আমরা আমাদের ল্যাবে যা যা শিখে গেছি মোটামুটি সেখানে সেই সব জিনিসপাতি অ্যাপ্লাই হয়। ইনফ্যাক্ট আমাদের ল্যাবরেটরিগুলো ওয়েল ইকুইপড। এখানে তুমি কনভেনশনাল মেশিনের পাশাপাশি একদম হাই এন্ড বা মডার্ন মেশিনগুলো পেয়ে যাবে। তো ইন্ডাস্ট্রিতে তোমার কি মনে হয় কনভেনশনাল ইউজ হয়? অবশ্যই না, ওইখানে সবগুলোই হচ্ছে মডার্ন মেশিন। বাট এই যে আমরা কনভেনশনাল মেশিন শিখতেছি, এগুলোর ভিডিও শিখতেছি, এগুলো আমাদেরকে কী কাজে দিচ্ছে? একটা সিম্পল এক্সাম্পল বলি। আমি যখন ইন্টার্নশিপ করতে যাই, তো আমরা দেখলাম আমরা হচ্ছে ভার্সিটিতে যা যা শিখছি ওইখানে যে দেখি না একটু অ্যাডভান্স জিনিসপাতি অ্যাপ্লাই হচ্ছে। শুরুতে তো ভাবলাম আচ্ছা এগুলো তো আমাদের পড়ানো হয়নি, পরে দেন আমরা রিয়েলাইজ করলাম আচ্ছা আমাদের যা শেখানো হয়েছে একদম বেসিক, অ্যান্ড আমরা একটু চিন্তা করলেই দেখুন আচ্ছা আমরা ওগুলোও পারতেছি। ইনফ্যাক্ট তুমি সেটা অবাক হবে, ইন্ডাস্ট্রিতে যেসব জিনিসপাতি ইউজ হয়, যেসব ডিজাইন ইউজ হয়, আমরা তার থেকে বেটার ডিজাইন, বেটার কোয়ালিটির প্রোডাক্টও ডিজাইন করতে আমরা সক্ষম। আমাদের এই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং জার্নিগুলো যদি কোনো পিরিয়ডকে বলা হয়, আমি রাখবো ইন্টার্নশিপ সময়টাকে। ইন্টার্নশিপের এই 2 মাস আমরা আসলে হাতে কলমের সুযোগ পাই আমাদের যে থিওরিটিক্যাল নলেজগুলো আছে সেগুলোকে ইনহ্যান্স করার জন্য। অ্যাজ এ টেক্সটাইল ইঞ্জিনিয়ার, স্পেশালি অ্যাজ এ ফেব্রিক ইঞ্জিনিয়ার, আমার কাছে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা মনে হয়েছে, আমরা যেটা থিওরিটিক্যালি পড়েছিলাম ক্যাম্পাসে, সেই থিওরিটিক্যাল জিনিসগুলোকে, মেশিনারিগুলোকে কাছে থেকে দেখার সুযোগ আমরা পেয়েছিলাম। আমাদের সাধারণত 4-1-এর মধ্যেই ম্যাক্সিমাম ডিপার্টমেন্টাল যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো কাভার করা হয়। যে ফর এক্সাম্পল হতে পারে ওয়েভিং প্রিপারেটরি প্রসেস, হতে পারে ওয়েভিং, নিটিং, ফেব্রিক স্ট্রাকচার অ্যান্ড ডিজাইনিং, কিংবা নিট ফেব্রিক অ্যানালাইসিস। এই যে সাবজেক্টগুলো আমরা পড়েছিলাম, অ্যাকচুয়ালি এই সাবজেক্টগুলাই আমরা হচ্ছে ইন্ডাস্ট্রিতে গিয়ে দেখেছি। মোটামুটিভাবে যদি বলি, আমরা ক্যাম্পাসে যে মেশিনগুলো দেখে গেছিলাম, ফর এক্সাম্পল ভিভেড নিটিং মেশিন, কিংবা আমি যদি সার্কুলার নিটিং মেশিনের কথা বলি, ইভেন ইফ আমাদের কাছে সিমএসএকি মেশিনগুলো রয়েছে, এই মেশিনগুলোই আমরা ওইখানে দেখেছিলাম। কিন্তু এই যে ভাস্ট নাম্বারে ভাস্ট প্রোডাকশন যেটা হচ্ছে, এটা দেখার সুযোগ কিন্তু আমরা ইন্ডাস্ট্রিতে গিয়ে পেয়েছি। সো আমি ইন সাম আপ বলতে পারি যে আমরা ক্যাম্পাসে যে বিষয়গুলো আসলে দেখেছিলাম সেই বিষয়গুলো ইন্ডাস্ট্রিতে গিয়ে গিয়েছি, এবং সেটা বড় পরিসরে দেখার সুযোগ হয়েছে। আমরা ক্যাম্পাসে যে মেশিনগুলো দেখেছিলাম যার ম্যাক্সিমামই ছিল কনভেনশনাল, কিন্তু ফ্যাক্টরিতে গিয়ে আমরা দেখতে পেয়েছি যে এই মেশিনগুলো আসলে মডার্ন এবং অটোমেটেড। ফর এক্সাম্পল আমি বলতে পারি আমাদের ল্যাবে যে ভিভেড নিটিং মেশিনগুলো রয়েছে সেগুলো আসলে হাত দ্বারা পরিচালিত করা হয়, কিন্তু আমি আমার নিজের ফ্যাক্টরি যেটাতে আমি ইন্টার্নশিপ করেছি সেখানে আমি দেখেছি সেটা হচ্ছে অটোমেটেড। ক্যাম্পাসে আমরা হাতে কলমে তথ্য পরিসরে হয়তো বা শেখার সুযোগ পাইনি, কিন্তু থিওরিটিক্যালি যে নলেজগুলো আমরা গেইন করে গিয়েছিলাম এই নলেজগুলোই আসলে আমাদের ইন্ডাস্ট্রিতে কাজে লেগেছে। এবং এটার মাধ্যমে সবচাইতে যে বেশি গুরুত্বপূর্ণ ব্যাপারটা ছিল, অ্যাজ এ ইঞ্জিনিয়ার আমার রেসপন্সিবিলিটিস হচ্ছে কীভাবে ডিসিশন মেক করতে হয়। যেহেতু আমি একজন ইঞ্জিনিয়ার, অপারেটররা কীরকমভাবে কাজ করছে, সেই কাজগুলো ঠিক আছে কিনা, বা একটা কাজ এরকম করে না করলে অন্যরকমভাবে করলে, ফর এক্সাম্পল যদি আমার 28 গেজের একটা মেশিন থাকে, এই মেশিনটাতে 28 গেজ না দিয়ে যদি 30 গেজ হতো, তাহলে হচ্ছে ইঞ্জিনিয়ার হিসেবে আমার সিদ্ধান্ত কী নিতে হতো, এই ডিসিশন মেকিং ক্যাপাবিলিটিটা এটা আসলে বুটেক্স আমাকে দিয়েছে। এই ডিসিশন মেকিং ক্যাপাবিলিটি আমাকে ফেব্রিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট শিখিয়েছে, এবং এটা থেকে শিক্ষা নিয়ে আমি যখন ইন্ডাস্ট্রিতে গিয়ে এটা অ্যাপ্লাই করার সুযোগ পেয়েছি বা হাতে কলমে প্র্যাকটিক্যালি দেখতে পেরেছি যে আসলে অ্যাজ এ ইঞ্জিনিয়ার আমার কাজ হচ্ছে এই ফিল্ডগুলোতে, এটা আসলে অনেক বেশি ফ্রুটফুল হয়েছে আমাদের জন্য। ইন্টার্নশিপ জার্নিতে আমরা বিভিন্ন ফ্যাক্টরিতে বিভিন্ন ধরনের স্পেশাল ফেব্রিক দেখেছিলাম। ফর এক্সাম্পল হতে পারে টেকনিক্যাল টেক্সটাইলগুলো। তো আমাদের 4-2 যে কারিকুলামটা আছে এখানে টেকনিক্যাল টেক্সটাইল নামে সাবজেক্ট যুক্ত করা হয়েছে, পাশাপাশি আমাদের নন ওভেন সাবজেক্ট আছে। খুব রিসেন্টলি হচ্ছে আমাদের ক্যাম্পাসে নন ওভেন
মেশিন নিয়ে আসা হয়েছে, যেটা হচ্ছে আগে আমাদের বুটেক্স ক্যাম্পাসে ছিল না। আমাদের ফেব্রিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের যে ল্যাবগুলো রয়েছে প্রত্যেকটা ল্যাবই অনেক বেশি এনরিচ, সকল ধরনের মোটামুটিভাবে প্রত্যেকটা মেশিনে আমাদের রয়েছে এবং এগুলো হাতে কলমে শেখার সুযোগ ল্যাবে যেরকম রয়েছে, একই সাথে যখন আমরা ইন্টার্নশিপে গিয়েছি তখন হচ্ছে আমরা ভাস্ট একটা প্রোডাকশন দেখতে পেয়েছি সেখানে এবং ভাস্ট নাম্বার অফ মেশিন দেখতে পেয়েছি। সো আমি যদি বলি যে এই যে আমার একাডেমিক কারিকুলামটা ছিল বা পরবর্তী একাডেমিক কারিকুলাম 4.2 এটা আসলে ইন্টার্নশিপের সাথে কতটা রিলেটেড, আমি বলবো যে এটা মোটামুটিভাবে পুরোপুরিভাবেই রিলেটেড, কারণ আমাদের কারিকুলামটা হচ্ছে এরকমভাবেই প্ল্যান করা হয়েছে যেখানে কিনা আমরা হচ্ছে ইন্টার্নশিপের সাথে রিলেট করে তারপর হচ্ছে আমাদের কারিকুলাম অনুযায়ী পড়াশোনাগুলো করতে পারবো। আমাদের যে টেকনিক্যাল টেক্সটাইল বা হচ্ছে ননওভেনের মতো সাবজেক্টগুলো রয়েছে, ফ্যাক্টরি থেকে ফেরত আসার পর আমাদের মনে হয়েছে যে এইখানে আমাদের কাজ করার অনেক সুযোগ রয়েছে এবং বাংলাদেশের টেক্সটাইল শিল্পটাকে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে এই ফেব্রিক ইঞ্জিনিয়ারদের অনেক বেশি অপরচুনিটি রয়েছে এই জায়গাগুলো কাজ করার। সো ইন্টার্নশিপ জার্নি পাশাপাশি আমাদের যে কারিকুলাম ইন্টার্নশিপের আগে এবং ইন্টার্নশিপের পরে, এই দুটোকে একত্রে যদি আমরা হচ্ছে মার্চ করি তাহলে আলটিমেটলি হচ্ছে টেক্সটাইল সেক্টরটাতে অনেক ভালো কিছু করা সম্ভব বলে আমি মনে করি। টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের পূর্বের আমাদের কলেজ ছিল কলেজ অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। তখন আমাদের দুটো বিষয় ছিল, এদের ভিতরে জুট টেকনোলজি অ্যান্ড কটন টেকনোলজি। সেই কটন টেকনোলজি আজকে ডিপার্টমেন্ট অফ ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং। আমাদের ডিপার্টমেন্টের মৌলিক কাজ হচ্ছে আমরা টেক্সটাইল বলতে যা বুঝি যে ম্যাটেরিয়ালস, অর্থাৎ বেসিক ম্যাটেরিয়ালস, ফাইবার, ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক, সেই জিনিস নিয়ে আমাদের ফ্যাকাল্টি পড়াশোনা। এবং সেই ফ্যাকাল্টির মূল যে আরেকটা অংশ যেটা ম্যাটেরিয়ালস, অর্থাৎ টেক্সটাইল ম্যাটেরিয়াল যে বেসিক যে ম্যাটেরিয়ালস, ফাইবার, ইয়ার্ন, সেটাই হচ্ছে আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিষয়বস্তু। এবং আমাদের এই বিভাগে অধ্যয়নে হায়ার স্টাডির যথেষ্ট সুযোগ আছে, যেহেতু আমরা ম্যাটেরিয়ালস নিয়ে কাজ করি, যেহেতু এখন উন্নত বিশ্বে ম্যাটেরিয়ালস নিয়ে কাজ করে সবাই, সেহেতু কেউ যদি হায়ার স্টাডিতে ম্যাটেরিয়ালস নিয়ে কাজ করতে চায় সেক্ষেত্রে আমার মনে হয় ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগ তাদের জন্য দৃষ্টান্ত স্থাপন করবে। এবং আমাদের বিভাগে আমরা অত্যন্ত ভাগ্যবান যেন আমাদের বিভাগে বর্তমানে 5 জনের বেশি পিএইচডি ডিগ্রিধারী শিক্ষক রয়েছে যারা বিভিন্ন দেশ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছে। এবং আমাদের বিভাগে আরও 5 জন শিক্ষক ইউএসএ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বিভিন্ন দেশে পিএইচডিতে অধ্যয়নরত। আগামী 2 থেকে 3 বছরের ভিতরে তারা আমাদের বিশ্ববিদ্যালয়ে যোগ দিবে ইনশাল্লাহ। এবং আমাদের সেক্টরে আমাদের ছাত্ররা যেখানে কাজ করবে, অর্থাৎ তাদের জব সেক্টর হচ্ছে স্পিনিং মিল। বর্তমানে আমাদের দেশে 500-র অধিক স্পিনিং মিল আছে এবং সেই স্পিনিং মিলগুলোতে আমাদের যে ইয়ার্ন তৈরি হয় সেই ইয়ার্নের ক্যাপাসিটি আমরা যদি ধরি, আমাদের 2 ধরনের জায়গায় নিট ওয়্যার ইন্ডাস্ট্রি আছে এবং ওভেন ইন্ডাস্ট্রি আছে। নিটের ক্ষেত্রে আমরা 85% আমাদের যে লোকাল স্পিনিং মিলগুলো আছে তাদের ইয়ার্ন দিয়ে 85% মিলকে কাভার করতে পারে। এবং ওভেন ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমরা সেক্ষেত্রে মাত্র 40% ফ্যাক্টরি কাভার করতে পারি। অর্থাৎ সেক্ষেত্রে স্পিনিং মিলগুলোকে আরও এক্সপান্ড হওয়ার, যেহেতু হিউজ সাপ্লাই, লোকাল ইন্ডাস্ট্রি, লোকাল মার্কেটকে প্রোডাক্টও অনেক বেশি সাপ্লাই দিতে হবে, সেক্ষেত্রে স্পিনিং মিলগুলো ডে বাই ডে এক্সপান্ড হচ্ছে। আমরা যদি ধরি প্যান্ডেমিকের সময় 2021 সালে দেশে নতুন 26টা স্পিনিং মিল হয়েছে এবং সেখানে ইনভেস্টের পরিমাণ প্রায় 5,970 কোটি টাকা। সো হিউজ ইনভেস্টমেন্ট করতেছে আমাদের এন্টারপ্রেনাররা স্পিনিং মিলগুলোতে। অর্থাৎ আমাদের ওভেন এবং নিটকে লিড টাইম কমানোর জন্য আমরা লাস্ট ফিস্কাল ইয়ারে আমরা $0.01 বিলিয়ন ইয়ার্ন ইন্ডিয়া এবং চায়না থেকে ইম্পোর্ট করেছি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 20 দিনের বেশি সময় লেগে যায় সেই ইয়ার্নটা আসছে। ব্যাকওয়ার্ড লিঙ্কেজকে কাভার করার জন্য আমাদের এন্টারপ্রেনার যারা আছে তারা স্পিনিং মিলগুলোর উপরে ফোকাস করতেছে এবং ডে বাই ডে স্পিনিং মিলগুলো এক্সপান্ড হচ্ছে। এবং আমাদের স্পিনিং মিলের জব সেক্টরে আমাদের ছেলেদের নতুন নতুন দুয়ার উন্মোচন হচ্ছে। প্যারালালি আমরা যদি দেখি যে আমাদের দেশে যে স্পিনিং মিলগুলো আছে, আমরা কটন প্রোডাক্ট তৈরি করি 80% এবং 20% আমরা কটন প্লাস আর্টিফিশিয়াল অর্থাৎ ব্লেন্ডেড ইয়ার্ন তৈরি করি। বাট ইন দ্য কেস অফ সিনারিও, ওয়ার্ল্ড সিনারিও যদি আমরা দেখি, সেক্ষেত্রে ওয়ার্ল্ডের কিন্তু 70% ম্যানমেড ফাইবার তৈরি হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের দেশে এখনও ম্যানমেড ফাইবারের স্কোপ তৈরি হয়নি। এটা ডে বাই ডে এখানে নতুন নতুন স্কোপ তৈরি হবে এবং সেই সেক্টরটা আসলে স্পিনিং সেক্টর হবে এবং আমাদের দেশের প্রোডাক্টগুলোও ম্যানমেডের উপরে ডিপেন্ডেন্সি বেড়ে যাবে। কারণ যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড গার্মেন্টের যে ডিমান্ড হচ্ছে সেটা হচ্ছে ম্যানমেড ফাইবারের উপরে, ম্যানমেডের যে অ্যাপারেলগুলো আছে সেই অ্যাপারেলগুলোর ডিমান্ড তৈরি হচ্ছে।
তো সেই অ্যাপারেলের ডিমান্ড ফুলফিল করতে হলে আমাদের দেশেও ম্যান মেডেন ইন্ডাস্ট্রি এক্সপান্ড হবে, সেখানে ম্যান মেডেন ইন্ডাস্ট্রি নতুন নতুন এন্টারপ্রেনাররা আসবে, সেক্ষেত্রে আমাদের ছেলেদের জব স্কোপ বেড়ে যাবে। এই ডিপার্টমেন্টের কাজ হলো ফাইবার এবং ইয়ান নিয়ে। ফাইবার এবং ইয়ান রিলেটেড কাজগুলো দেশের বাইরে ব্যাপক হচ্ছে। আসলে রিসার্চের এখন বলা যায় যে 2টা উইং হয়ে গেছে। তার মধ্যে একটা উইং হলো সাস্টেইনেবিলিটি, সাস্টেইনেবল প্রসেস ডেভেলপমেন্ট এবং সাস্টেইনেবল প্রোডাক্ট ডেভেলপমেন্টে এখন প্রচুর পরিমাণে ফান্ড আছে। পশ্চিমা দেশগুলোতে ইউএস এর কথা বলি, ইউকের কথা বলি, ইউরোপ বা অস্ট্রেলিয়ার কথা বলি, তো প্রচুর ফান্ড এখন সাস্টেইনেবল প্রোডাক্ট ডেভেলপমেন্টে আছে। ন্যাচারাল ফাইবার কম্পোজিট বা থার্মালি কন্ডাক্টিভ ন্যাচারাল ফাইবার, কিংবা বলা যায় ন্যাচারাল ফাইবার অ্যাডজর্বেন্ট। এর বাইরেও আর একটা উইং যদি বলি যে নর্মাল অ্যাডভান্সমেন্ট, অথবা উভয়ের কম্বিনেশনে ইলেকট্রনিক ওয়্যারেবল টেক্সটাইল প্রচুর বিনিয়োগ আছে, সেখানে যারা সহজে এদিকে ফান্ড পেতে পারে। নন ওভেনে অনেক রিসার্চ হচ্ছে। এরপর হচ্ছে হাইড্রোজেল, অ্যাডভান্স মেটেরিয়াল, কিংবা প্রোটেক্টিভ টেক্সটাইলেও প্রচুর গবেষণা হচ্ছে। বাংলাদেশে টেক্সটাইল সেক্টর মূলত ক্যাজুয়াল টেক্সটাইল তৈরি করে। তো ক্যাজুয়াল টেক্সটাইলের জন্য হিউজ অ্যামাউন্টের ইয়ার্ন লাগে। ইয়ার্নের চাহিদা মেটাচ্ছে বাংলাদেশে প্রায় 500 স্পিনিং মিল। তো এই স্পিনিং মিলের বেশিরভাগই ইয়ার্ন ইঞ্জিনিয়াররা লিড দিচ্ছেন। তারা প্রসেস কন্ট্রোল, কোয়ালিটি কন্ট্রোল উভয়টাই তারা দেখছেন। তারা আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ যেমন ঠিক থাকছে, একইভাবে সাপ্লাই চেইন মেনটেন হচ্ছে। বিদেশের প্রতি আমাদের নির্ভরশীলতা হচ্ছে। কিছু ইন্ডাস্ট্রিতে আমাদের ইয়ান ইঞ্জিনিয়াররা তারা নতুন কিছু প্রোডাক্ট, কিছু ফ্যান্সি ইয়ান ডেভেলপের চেষ্টা করছে। তো এই চেষ্টাটা ব্যাপক পরিসরে হচ্ছে না, কিন্তু হচ্ছে। তো যদি আমরা এখানে সাকসেসফুল হতে পারি, যদি ইন্ডাস্ট্রি এবং ইউনিভার্সিটির এখানে কোনো কোলাবোরেশন হয়, যদি বাংলাদেশ সরকারের এক্ষেত্রে আর্থিকভাবে যদি সুনজর থাকে, তাহলে বাংলাদেশের যে প্রচুর পরিমাণে চায়না এবং ইন্ডিয়া থেকে ফ্যান্সি ইয়ান আমদানি হয়, তো এই আমদানিটা তুলতে পারে। এর বাইরেও ইয়ান ইঞ্জিনিয়াররা আলহামদুলিল্লাহ এতটুকু সক্ষম যে এই 500 স্পিনিং মিলে কোথাও প্রায় কোনো ইন্ডাস্ট্রিতেই আমাদের কিন্তু কোনো ফরেনার নাই। ইভেন আমাদের ইয়ান ইঞ্জিনিয়াররা তারা এন্টারপ্রেনার হচ্ছেন, তারা স্পিনিং মিল দিচ্ছেন এবং সেখানে কত মানুষের উপরে মানুষের এমপ্লয়মেন্ট হচ্ছে। তো এটা আমাদের আসলে ডিপার্টমেন্টের একটা অ্যাচিভমেন্টই বলবো। আর একাডেমিক অ্যাচিভমেন্ট যদি বলি, আমাদের ডিপার্টমেন্ট শিক্ষক খুব কম। আর আমাদের গত প্রায় 4-5 বছরে একটু আমি দেখলাম যে অ্যারাউন্ড 50 Q1 থেকে Q4 জার্নাল পাবলিকেশন হয়েছে। আমাদের ডিপার্টমেন্ট থেকে যে সমস্ত শিক্ষকরা বাইরে পিএইচডির জন্য গিয়েছিলেন, তারা সবাই ফিরে আসছেন। এবং ডিপার্টমেন্টে মাস্টার্স রেগুলারাইজ হয়েছে, ডিপার্টমেন্টে পিএইচডি চালু হয়েছে, এবং প্রতিটা শিক্ষকেরই, সব শিক্ষকের কোনো না কোনো রিসার্চ প্রজেক্ট আছে। তো আমরা আশা করি এইটার একটা ভালো আউটকাম অচিরেই পাবো। ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের একটি গুরুত্বপূর্ণ বিভাগ। তো আমাদের যে প্রোগ্রাম অফার করে থাকি, এখানে আসলে টেক্সটাইলের একদম র ম্যাটেরিয়াল থেকে শুরু করে ফাইনাল প্রোডাক্ট পর্যন্ত সবগুলো ল্যাবই আমাদের প্রোগ্রামে অফার করা থাকে। তারপরও আমাদের যে প্রোগ্রামটি রয়েছে, এটি বিশেষত টেক্সটাইলের দুটি ভেরি ফান্ডামেন্টাল ইউনিটস, সেটি হচ্ছে ফাইবার এবং ইয়ার্ন, এই দুটিকে কভার করে থাকে। তো সেই প্রেক্ষিতে আমাদের 3টি খুবই ওয়েল ইকুইপড ল্যাবরেটরি রয়েছে। তো ফার্স্ট অফ অল আমাদের রয়েছে কটন প্রসেস ল্যাবরেটরি বা শর্ট স্টেপল ফাইবার প্রসেসিং ল্যাবরেটরি নামেও এটি পরিচিত। তো এখানে আমাদের ইন্ডাস্ট্রিয়াল সেটআপের আদলে স্টেপ বাই স্টেপ ফাইবারের প্রিপারেশন প্রসেসিং থেকে শুরু করে একদম আউটপুট পর্যন্ত যে ইন্ডাস্ট্রিয়াল সেটআপের মেশিনগুলো রয়েছে, সেগুলো এখানে আমাদের সেটআপ করা আছে। সেকেন্ড, আমাদের রয়েছে জুট প্রসেস ল্যাবরেটরি, যেটি মূলত লং স্টেপল ফাইবার সম্পর্কিত যে ইন্ডাস্ট্রিয়াল সেটআপ, সেই মেশিনগুলো আমাদের এই ল্যাবে রয়েছে। এছাড়াও থার্ড রয়েছে আমাদের একটি টেক্সটাইল টেস্টিং এবং কোয়ালিটি কন্ট্রোল ল্যাবরেটরি, যেখানে টেক্সটাইলের বিভিন্ন প্রোডাক্ট, বিশেষত ফাইবার, ইয়ার্ন এবং ফেব্রিকের যে ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডের বেসিসে যে টেস্টগুলো করা হয়ে থাকে ইন্ডাস্ট্রিতে, সেই মেশিনগুলোর সেটআপ রয়েছে। তো আমাদের প্রতিটা ল্যাবরেটরি ভেরি ওয়েল ইকুইপড এবং ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডের সেটআপে তৈরি করা, এবং আমাদের ট্রেডিশনাল যে সেটআপ রয়েছে মেশিনগুলোর, তার পাশাপাশি অ্যাডভান্স স্পিনিং মেশিনগুলো আমাদের ল্যাবরেটরিতে রয়েছে।
তো আমাদের হাইলি কোয়ালিফাইড সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং হাইলি এক্সপিরিয়েন্সড ল্যাব সহকারী যারা আছেন, তারা আমাদের এই মেশিনগুলোর একদম ইনস অ্যান্ড আউটস, অর্থাৎ র ম্যাটেরিয়ালস, প্রসেসিং স্টেপস এবং গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো আছে, এমন হচ্ছে সেটিংস, তারপর প্যারামিটার্স, তারপর হচ্ছে মেশিনের বিভিন্ন পার্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করে থাকেন। আমাদের ল্যাবরেটরি সেট আপ ট্রেডিশনাল সেট আপের পাশাপাশি আমরা চেষ্টা করছি রিসার্চ ফ্রেন্ডলি একটি ল্যাব এনভায়রনমেন্ট তৈরি করার, এবং সেই আলোকে আমরা কিছু কাটিং এজ মডার্ন টেকনোলজি যে টেক্সটাইল রিসার্চ ফিল্ডে রয়েছে সেই মেশিনগুলো আনার চেষ্টা করছি। ফর এক্সাম্পল, অতি সম্প্রতি আমরা আমাদের টেক্সটাইল টেস্টিং ল্যাবে ইলেকট্রোস্পিনিং মেশিনটি স্থাপন করেছি, যেটি মূলত ন্যানো ফাইবার প্রিপারেশন এবং এগুলার প্রয়োগ নিয়ে কাজ করে থাকে। এছাড়াও আরও কিছু ইম্পর্টেন্ট মডার্ন রিসার্চ ফ্রেন্ডলি মেশিনারিজ যেমন সেন্ট্রিফিউজ বা ইলেকট্রনিক ম্যাগনেটিক স্টিয়ারার, এই মেশিনগুলো আমরা আমাদের ল্যাবে স্থাপন করেছি। তো এর পাশাপাশি আমরা প্রতিনিয়ত মার্কেট অ্যানালাইসিস করছি এবং আপডেটেড থাকার চেষ্টা করছি নিজেরা, যে নতুন কী টেকনোলজি আসলো বা নতুন কী টেকনোলজি সেট আপ হবে। তো সেই প্রেক্ষিতে আমরা আরও কিছু নতুন মেশিন আনার পরিকল্পনা করছি আমাদের টেক্সটাইল টেস্টিং ল্যাবে, এবং অন্যান্য যে স্পিনিংয়ের যে মডার্ন মেশিনারিগুলো আছে সেগুলো আমরা প্রতিনিয়ত বাজারে দেখছি। আমরা আসলে বেশ কিছু মেশিনারি অলরেডি প্রক্রিয়াধীন আছে আমাদের ল্যাবে আসার জন্য। তো সেগুলো সেট আপ করলে আমরা আশা করি যে আমরা একটি ভালো মানের এবং মডার্ন একটি ল্যাব, আমাদের যে ল্যাবগুলো এক্সিস্টিং অবস্থা আছে তার থেকে আরও বেশি মডার্নাইজ করতে পারবো, এবং আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের রিসার্চের যে পরিধি সেটি বাড়াতে পারবো। তো আমাদের উদ্দেশ্যই হচ্ছে স্টুডেন্টদেরকে ফাইবার এবং ইয়ার্নের ফিল্ডে যে আধুনিক এবং কাটিং এজ আপডেটেড যে টেকনোলজিগুলো আসছে সেগুলোর সাথে পরিচয় করিয়ে দেওয়া। আমাদের টিচাররাও প্রতিনিয়ত রিসার্চের কাজের সাথে যুক্ত আছে এবং আমাদের ল্যাবগুলোও প্রতিনিয়ত ইউজ হচ্ছে এসব কাজের জন্য। তো আমরা আশা করছি যে আমরা আরও বেশি প্র্যাকটিক্যাল নলেজ এবং আরও বেশি মডার্ন ইকুইপমেন্টের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য স্টুডেন্টদের একটি ভালো ল্যাব এনভায়রনমেন্ট তৈরি করতে পারবো। ইন্ডাস্ট্রিতে যদি আমরা বলি যে ইন্ডাস্ট্রির সাথে আমাদের বর্তমানে যে ডিপার্টমেন্টগত পড়াশোনার কী ধরনের মিল আছে, তাহলে বলা যায় যে থিওরিটিক্যাল যে নলেজটা আমরা ডিপার্টমেন্টে বিভিন্ন সাবজেক্ট থেকে পাই, রিয়েল লাইফের প্র্যাকটিক্যালে ওই কাজগুলোই আমরা ইন্ডাস্ট্রিতে যেয়ে দেখতে পারি। এখন যদি আমি বলি ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের বিভিন্ন সাবজেক্ট সম্পর্কে, তাহলে ইন্ডাস্ট্রিটা যদি হয় শর্ট স্টেপল স্পিনিং অর্থাৎ কটনের প্রোডাকশনে, তাহলে SSS1 এবং SSS2 এর সাবজেক্টগুলোর সাথে অনেকটাই মিল পাবেন। হ্যাঁ, দেখা যেতে পারে যে থিওরিটিক্যালি আপনি যে নলেজটা পেয়েছেন তার সাথে ইন্ডাস্ট্রিতে কিছুটা তফাৎ থাকতে পারে, কিন্তু বেশিরভাগ জ্ঞানই আপনাদের টিচাররা যে ধরনের পড়াশোনা করিয়েছেন এবং বিভিন্ন ধরনের টার্মস এবং প্যারামিটার ব্যবহার করেছেন এগুলোর সাথে সবই মিল পাওয়া যাবে। আবার একটা ইন্ডাস্ট্রিতে দেখা যায় বিভিন্ন ধরনের ব্লেন্ড ইয়ার্ন নিয়ে কাজ হয়, অর্থাৎ কটন ফ্লাক্স, কটন জুট অথবা কটন ভিসকোস। তাহলে দেখা যেতে পারে যে লং স্টেপল স্পিনিং অর্থাৎ LSS সাবজেক্টটার সাথেও আপনার একটা শর্ট স্টেপল স্পিনিং ইন্ডাস্ট্রির অনেকটাই মিল পাবেন। এখন যদি আসি নন ডিপার্টমেন্টাল এবং ডিপার্টমেন্টাল, সব ধরনের সাবজেক্টেই কিন্তু একটা ইন্ডাস্ট্রিতে অনেক গুরুত্ব আছে। যেমন আমরা এখানে অ্যাকাউন্টিং, সোশ্যোলজি, ইকোনমিক্স, মার্কেটিং সহ সব ধরনের সাবজেক্টই পড়বো। একটা ইন্ডাস্ট্রি চালাতে যেমন আপনার ডিপার্টমেন্টাল সাবজেক্টের নলেজ দরকার আছে, তেমনি নন ডিপার্টমেন্টাল সাবজেক্টও আপনার একটা ইন্ডাস্ট্রিকে চালাতে অনেক বেশি প্রয়োজনীয়। যেমন ইন্ডাস্ট্রিতে কিন্তু একটা অনেক বড় ম্যান পাওয়ার নিয়ে কাজ করা হয়, তাহলে যদি আপনি সোশ্যোলজি এবং আদার সাবজেক্টগুলো নলেজ না রাখেন তাহলে এই ম্যান পাওয়ারগুলোকে নিয়ে আপনি কাজ করতে পারবেন। আমরা অনেকেই এই ভর্তি হওয়ার শুরু থেকে চিন্তা করি যে আমরা রিসার্চ করব ভবিষ্যতে হয়তো দেশে অথবা দেশের বাইরে। ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে অনেক বড় একটা রিসার্চ ফিল্ড নিয়ে আপনি কাজ করতে পারবেন, কারণ এখানে কোর অর্থাৎ ফাইবার নিয়ে প্রথমত কাজ করা হয়। তাতে বিভিন্ন ধরনের ফাইবারের ব্লেন্ড থেকে শুরু করে ফাইবার প্রপার্টিজ চেঞ্জ থেকে শুরু করে বিভিন্ন ধরনের মেশিন নিয়ে একসাথে কাজ করতে পারবেন। রিসার্চ কিন্তু বিভিন্ন ভাগে বিভক্ত, দেশের অভ্যন্তরে যেমন রিসার্চ করা যায়, দেশের বাইরে করা যায়, তেমনি আপনি একটা ইন্ডাস্ট্রিতে কাজ করে সেখানেও কিন্তু আলাদা একটা R&D সেক্টর থাকে, সেখানেও কিন্তু আপনি রিসার্চার হিসাবে চাকরিও করতে পারেন। ফোর্থ ইয়ারে আমাদের একাডেমিক পড়াশোনার মধ্যে একটা কোর্স থাকে যেটাতে ইন্টার্নশিপ করা হয় বিভিন্ন ইন্ডাস্ট্রিতে। ইন্টার্নশিপে গেলে পরে অনেকেই প্রশ্ন করে যে বর্তমানে আমি থিওরিটিক্যাল যে 3 বছর ধরে পড়াশোনা করলাম তার সাথে কি আমি ইন্টার্নের যে কিছু মিল পাবো কিনা। এই উত্তরটাই আমি বলবো যে হ্যাঁ, অবশ্যই মিল পাবেন। সবচেয়ে বেশি ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আপনি মিল পাওয়ার সম্ভাবনা আছে, কারণ
স্পিনিং সেক্টরে যে মেশিনগুলো আপনি ল্যাবে দেখে আসবেন সেগুলোরই কনভেনশনাল ফর্মগুলোরই অটোমেটিকভাবে ইন্ডাস্ট্রিতে কাজ করা হচ্ছে। এখন প্রশ্ন আসতে পারে যে অটোমেটিক বিভিন্ন মেশিন যেহেতু ইন্ডাস্ট্রিতে কাজ চলছে, তাহলে কনভেনশনাল মেশিনগুলো দেখে কি আমরা বুঝতে পারবো কিনা? কনভেনশনাল মেশিনগুলোর গিয়ারিং এবং বিভিন্ন প্রসেসগুলো যদি আপনি না জানেন, তাহলে ইন্ডাস্ট্রিতে যখন অটোমেটিকভাবে মেশিনগুলো চলবে তখন আপনি ঠিক বুঝতে পারবেন না। তাই এখানে থিওরিটিক্যাল নলেজটাই অনেকটা ইন্টারনে 70 থেকে 80% কাজে আসে। ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের বিভিন্ন ল্যাবেই বিভিন্ন শিক্ষার্থীরা বিভিন্ন প্রজেক্ট ডেভেলপমেন্টের ছাত্রের সাথে যুক্ত আছেন। এর ধারাবাহিকতায় 43তম ব্যাচের ছাত্রছাত্রীরা কাজ করেছিল কাটিং মেশিন নিয়ে। ইনোভেশন নামে সেই টিমে 5 জন ছিল, যারা কাটিং মেশিন নতুনভাবে তৈরি করে, এবং এই কাটিং মেশিনের গুরুত্ব স্পিনিং সেক্টরে অপরিসীম। যদি আমরা কোকারিকুলাম অ্যাক্টিভিটিস নিয়ে কথা বলতে চাই, তাহলে ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট কোকারিকুলাম অ্যাক্টিভিটিসের দিক থেকে সমৃদ্ধ। এই ডিপার্টমেন্টে রয়েছে বুটেক্স স্পিনার্স ক্লাব নামে নিজস্ব একটি ক্লাব। এই ক্লাবের মূল উদ্দেশ্য হচ্ছে পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের অন্যান্য অনেক ধরনের যে স্কিলস আছে সেগুলো ডেভেলপমেন্টের দিকে নজর দেওয়া। এছাড়া নিয়মিত ওয়ার্কশপ, সেমিনার আয়োজন করা, অ্যালামনাই টক্সের মতো ব্যাপার স্যাপার নিয়ে কাজ করে অ্যালামনাইদের সাথে বর্তমানে পড়ুয়া শিক্ষার্থীরা যে মেলবন্ধন তৈরি করে দেওয়ার ব্যাপারটা, সেটা স্পিনার্স ক্লাব করছে। এছাড়াও স্পিনার্স ক্লাবের একটি নিজস্ব ম্যাগাজিন এবং সামনেই একটি ইয়ার্ন এক্সিবিশন করার প্রক্রিয়া চলমান রয়েছে। পার্সোনাল অ্যাচিভমেন্ট নিয়ে বা পার্সোনাল কোকারিকুলাম অ্যাক্টিভিটিস নিয়ে কথা বলতে হয়, তাহলেই প্রথমেই তো আসে সেই কাটিং মেশিনের গল্প। এরপরে ফিফা ওয়ার্ল্ড কাপে অংশ নিয়েছিল বুটেক্সের ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের 44তম ব্যাচের একজন শিক্ষার্থী। ইউএস এমবেসির ইএমকে সেন্টার কর্তৃক আয়োজিত ইমার্জিং লিডার্সের টপ 5-এ ছিলেন বুটেক্সের ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের 44তম ব্যাচের একজন শিক্ষার্থী। BYLC, ইএমকে সেন্টার সহ নানা ধরনের অর্গানাইজেশনের ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসাবে 44-45তম ব্যাচের অনেক শিক্ষার্থী কর্মরত আছেন। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগে সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলস এ টেক্সটাইল ম্যানেজমেন্ট বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টির অন্তর্গত। আমাদের এই ডিপার্টমেন্টে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম, মাস্টার্স প্রোগ্রাম এবং পিএইচডি প্রোগ্রাম চালু আছে। আমাদের আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম যেটি বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট, এই প্রোগ্রামে আমরা প্রতি বছর 80 জন স্টুডেন্টকে আমরা এডমিশন দিয়ে থাকি। মাস্টার্স প্রোগ্রামে আমাদের আছে এমএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম এবং এমবিএ ইন টেক্সটাইলস প্রোগ্রাম। তাছাড়া আমাদের রিসেন্টলি আমরা পিএইচডি প্রোগ্রাম চালু করেছি। বর্তমানে আমাদের এই বিভাগে 16 জন শিক্ষক কর্মরত আছি। এর মধ্যে 4 জন আমরা পিএইচডি কমপ্লিট করে বিভাগে কাজ করছি। 6 জন টিচার যারা এখন পিএইচডিতে অধ্যয়নরত আছে বিভিন্ন দেশে। ইউএসএতে আছে আমাদের 4 জন শিক্ষক, ইউকেতে 1 জন এবং তুরস্কে 1 জন। আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের হাইলি স্কিলড, স্পেশালাইজড এবং মাল্টি ডিসিপ্লিনারি নলেজ বেস টেক্সটাইল গ্রাজুয়েট তৈরি করা। আর আমাদের আসলে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট টেকনিক্যাল নলেজের ডিপার্টমেন্টের স্টুডেন্টদের আমরা টেকনিক্যাল নলেজের পাশাপাশি ম্যানেজারিয়াল নলেজকে এনহ্যান্সমেন্টের জন্য আমরা অত্যন্ত জোর দিয়ে থাকি। আমরা আমাদের গ্রাজুয়েট যেন ইন্ডাস্ট্রিতে টপ পজিশনে, টপ লেভেলে কাজ করতে পারে, সেই জন্য আমরা তাদেরকে তৈরি করছি। এখানে আমাদের এই স্টুডেন্টদের নলেজ এনহ্যান্সমেন্টের জন্য আমরা কাজ করছি। যে সিলেবাস রেগুলারলি আমরা মডার্নাইজেশন করছি। বর্তমানে আমরা ওবি কারিকুলাম, যেটা আউটকাম বেসড এডুকেশন, আমরা ইমপ্লিমেন্ট করেছি 49 বেস থেকে। এবং স্টুডেন্টদের আমাদের টেকনিক্যাল ক্যাপাবিলিটি বৃদ্ধির জন্য আমাদের যে সকল ল্যাব আছে সেগুলো আমরা তো করাচ্ছি, এবং পাশাপাশি ম্যানেজারিয়াল স্কিল বৃদ্ধির জন্য আমরা আমাদের সিলেবাসে আমরা প্রেজেন্টেশন, কমিউনিকেশন, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, বিজনেস অ্যানালাইটিক্স ল্যাব আমরা ইনক্লুড করেছি। আর আমাদের এই টেক্সটাইল গ্রাজুয়েটরা ইন্ডাস্ট্রিতে যে অবদান রাখছে অবিস্মরণীয়। যেহেতু বাংলাদেশ বিশ্বে এখন সেকেন্ড লার্জেস্ট টেক্সটাইল গার্মেন্টস এক্সপোর্টার, এবং আমরা 2023 সালে আমরা $47 বিলিয়ন এক্সপোর্ট কারেন্সি আমরা আর্ন করেছি। বিজিএম এর রেকর্ড অনুযায়ী 4500 গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে, এবং বাংলাদেশ এখন ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল গার্মেন্টস এক্সপোর্টার, এবং আমরা 47 বিলিয়ন 2023 সালে $47 বিলিয়ন আর্ন করেছি। এবং এই সেক্টরের কন্ট্রিবিউশন হচ্ছে বাংলাদেশের এক্সপোর্টের 84%। এবং বাংলাদেশে আমাদের স্পিনিং ইন্ডাস্ট্রি আছে বিজিএম রেকর্ড অনুযায়ী 519টি, ফেব্রিক ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি আছে 900 সামথিং, এবং ডাইং 20
প্রিন্টিং ফিনিশিং ইন্ডাস্ট্রি আছে 313টি, এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রি বিজিএমের রেকর্ড অনুযায়ী গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে 4500। এত বিপুল সংখ্যক ইন্ডাস্ট্রির চালিকা শক্তি হচ্ছে আমাদের এই টেক্সটাইল ইঞ্জিনিয়ারগণ। আমাদের শিক্ষার্থীদের আমরা সেভাবে ইন্ডাস্ট্রিকে ফোকাসিং করার জন্য, ইন্ডাস্ট্রিকে ম্যানেজিংয়ের জন্য আমরা সেভাবে ডেভেলপ করছি। আর আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট স্টুডেন্টদের যেহেতু আমরা চাচ্ছি যেটা তারা ইন্ডাস্ট্রিতে টপ লিডার পজিশন হোল্ড করতে পারে, তার জন্য আমরা সেভাবে কারিকুলাম ডেভেলপ করেছি। আর যেহেতু টেক্সটাইল ফ্যাক্টরিগুলোতে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, বিভিন্ন ডিপার্টমেন্টে যেমন হচ্ছে যারা সোর্সিং থেকে আমরা ডেলিভারি পর্যন্ত যদি দেখি, প্রকিউরমেন্ট, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, প্রোডাকশন ডিপার্টমেন্ট আছে যেগুলো ডাইং, প্রিন্টিং, ফিনিশিং, পাশাপাশি আমাদের R&D, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এবং HR ফাইন্যান্স ডিপার্টমেন্ট আছে, অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট আছে। তো এই সকল ডিপার্টমেন্টগুলোতে ইন্ডিভিজুয়াল এক্সপার্ট থাকে, বাট এই সব ডিপার্টমেন্টকে পরিচালনা করার জন্য আমাদের যে টপ লেভেল এক্সপার্ট আমাদের দেশের সংখ্যা অপ্রতুল। যার ফলে আমরা দেখি যে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যেখানে ফরেন এক্সপার্ট নিয়ে আসা হচ্ছে, তো আমরা এটাকে রিপ্লেস করে আমাদের গ্র্যাজুয়েটরা যেন সেই টপ পজিশনকে হোল্ড করতে পারে, তার জন্য আমাদের এই ডিপার্টমেন্টের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের স্টুডেন্টরা যেন এই টপ লেভেল পজিশনকে হোল্ড করতে পারে, তার জন্য স্কিল এবং নলেজ ডেভেলপ করা। আর তো সো এই কারণে আমরা বলতে পারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট department is born for the top level leader in the textile industry. টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগ কেন খোলা হয়েছে সেটা নিয়ে আমি একটু বলি ব্যাকগ্রাউন্ড। আগে শুধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ছিল, তো ইন্ডাস্ট্রির ফিডব্যাকেই যে আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়াররা টেকনিক্যাল বিষয়ে যথেষ্ট এক্সপার্ট ছিল। তো ইন্ডাস্ট্রি থেকে ফিডব্যাক আসছে যে টেকনিক্যাল বিষয়ের পাশাপাশি যদি স্টুডেন্টদের ম্যানেজারিয়াল বিষয়গুলো ইনকর্পোরেট করা যায়, তাহলে সেটা ইন্ডাস্ট্রির জন্য, টেক্সটাইল প্রোডাকশনের জন্য একটা বেস্ট কম্বিনেশন হবে। তারই ফলশ্রুতিতে কিন্তু এই ডিপার্টমেন্ট খোলা হয়েছে। তো এই ডিপার্টমেন্টে মূলত এই টেকনিক্যাল বিষয়ের পাশাপাশি আমরা এখানে ম্যানেজারিয়াল স্কিলসগুলো আমরা ইনকর্পোরেট করে থাকি। তো ম্যানেজারিয়াল বিষয় বলতে আমি যদি পার্টিকুলারলি বলি, সেক্ষেত্রে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, প্রোডাকশন প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোল, ফান্ডামেন্টালস অফ মার্কেটিং, অ্যাকাউন্টিং অ্যান্ড কস্ট ম্যানেজমেন্ট, এই ধরনের কিছু সাবজেক্ট আমরা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোর পাশাপাশি আমরা স্টুডেন্টদেরকে দিয়ে থাকি। তো এতে করে যেটা হয় সেটা হচ্ছে যে টেকনিক্যাল নলেজের পাশাপাশি ম্যানেজারিয়াল স্কিলসটাও আমরা ছাত্রদেরকে দিয়ে থাকি আমাদের এই ডিপার্টমেন্ট থেকে। তো এটা একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে যে আমরা ইন্ডাস্ট্রিতে যখন জয়েন করার পর 1 বছর, 2 বছর, 4 বছর পর যখন আমরা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা ম্যানেজারিয়াল পজিশনগুলোতে যাই, তখন আমাদের একটা নেসেসিটি হয় যে আমাদেরকে MBA করতে হবে। কেন MBA করতে হবে? ওই পজিশনগুলোর জন্য MBA একটা রিকোয়ারমেন্ট হিসেবে দাঁড়িয়ে যায়। তো আমাদের ডিপার্টমেন্টের একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে আমাদের এই 4 বছর 5 বছর পর সেই নেসেসিটি ফিল করার প্রয়োজন হয় না। আমরা আমাদের ব্যাচেলার লেভেলেই স্টুডেন্টদেরকে আমরা সেই কোর্সগুলো আমরা পড়িয়ে দিচ্ছি। তাদের জন্য এক্সিকিউটিভ পজিশন থেকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা ম্যানেজারিয়াল পজিশনে যাওয়াটা অনেক ইজি এবং স্মুথ হয়ে যায়। এটা আমাদের ডিপার্টমেন্টের একটা বড় অ্যাডভান্টেজ। আমি আমার ডিপার্টমেন্টের টেকনিক্যাল বিষয় যদি বলতে চাই, সেক্ষেত্রে অন্যান্য সব ডিপার্টমেন্টের মতো আমাদের ডিপার্টমেন্টেও সবগুলো টেকনিক্যাল বিষয়ে ল্যাব আছে, যাতে ইয়ান ল্যাব আছে, আমাদের ফেব্রিক ল্যাব আছে, ওয়েট প্রসেস ল্যাব আছে, অ্যাপার ল্যাব আছে। আপনারা জানেন যে আমাদের এই বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলসের যে কোর্স কারিকুলাম যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারে এই সাবজেক্টগুলো সব ডিপার্টমেন্টকে পড়তে হয়। সো ল্যাবটাও কম্বাইন্ড ল্যাব, এই একই ল্যাব সব ডিপার্টমেন্টই শেয়ার করে পড়ে। আমাদের ডিপার্টমেন্টের জন্য ইন এডিশন টু দিস ল্যাবস, আমাদের ডিপার্টমেন্টের জন্য স্পেশাল আর কিছু ল্যাব আছে। সেই ল্যাবটা হচ্ছে যে সিমুলেশন ল্যাব। এই সিমুলেশনে আমরা যেটা করি সেটা হচ্ছে যে টেকনিক্যাল বিষয়গুলো, প্র্যাকটিক্যাল বিষয়গুলো এক্সপেরিমেন্টের পাশাপাশি সেটা বিফোর এক্সপেরিমেন্ট সিমুলেশন করে আমরা দেখি যে কোন কোন প্যারামিটারসগুলোর মধ্যে কোন কম্বিনেশন নিলে সেটা প্রসেসের জন্য একটা বেস্ট প্যারামিটার কম্বিনেশন হতে পারে, সেটা আমরা সিমুলেশন করে দেখতে পারি। তাছাড়া আমাদের একটা ল্যাব আছে যে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের একটা ল্যাব আছে, যে ল্যাবে মূলত আমরা স্টুডেন্টদের দেখাতে পারি যে ERP সিস্টেম, এন্টারপ্রাইজ রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম। তো এখান থেকে আমরা দেখতে পারি একটা এন্টারপ্রাইজে দ্যাট মিনস একটা ইন্ডাস্ট্রির যে রিসোর্স থাকে, সেই রিসোর্সগুলোর প্রপার প্ল্যানিং কীভাবে করব, সেই রিসোর্সগুলো কোন রিসোর্সটা কোন স্টেজে কোন সেকশনে আছে, কতটুকু ব্যবহার করা হয়েছে, কতটুকু বাকি আছে, আমরা এই ল্যাব থেকে আমরা দেখাতে পারি স্টুডেন্টদেরকে। তাছাড়া আরেকটা ল্যাব আছে আমাদের, সেটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট ল্যাব। তো প্রজেক্ট ম্যানেজমেন্ট ল্যাবের মাধ্যমে আমরা ছাত্রদেরকে যেটা দেখাতে পারি সেটা হচ্ছে যে একটা প্রজেক্ট ইনিশিয়েট করার পর থেকে সেই প্রজেক্টটা ইমপ্লিমেন্টেশন এবং সেই প্রজেক্টটা সাকসেসফুলি কমপ্লিশন করা হয় কীভাবে। আমাদের অন্যান্য ডিপার্টমেন্টের সাথে আমি বলবো যে আমাদের এই ডিপার্টমেন্টটা এই সাবজেক্টগুলো ইনকর্পোরেট করার কারণে টেকনিক্যাল নলেজ যেমন আমাদের আছে, তেমনি ম্যানেজারিয়াল নলেজগুলো দেওয়ার কারণে আমাদের যে ডিপার্টমেন্টের যে গ্র্যাজুয়েট, সেই গ্র্যাজুয়েটরা আমাদের ইন্ডাস্ট্রিতে যথেষ্ট
পজিটিভলি ইম্প্যাক্ট করছে। এবং আমি বলবো যে আমাদের ডিপার্টমেন্টের যে অ্যালামনাই, আমাদের ডিপার্টমেন্টের যে গ্র্যাজুয়েট, সেই গ্র্যাজুয়েটটা অন্যান্য ডিপার্টমেন্টের স্টুডেন্টদের তুলনায় অনেকাংশেই ভালো করছে। পার্টিকুলারলি যদি আমি বলতে চাই তাহলে বলবো আমি যে বিশেষ করে মার্কেটিং অ্যান্ড মার্চেন্ডাইজিং যে সেকশন, সেই সেকশনে আমাদের ডিপার্টমেন্টের গ্র্যাজুয়েটকে যথেষ্ট ভালো করছে। প্ল্যানিং যে সেকশন ইন্ডাস্ট্রিতে, সেই প্ল্যানিং সেকশনে আমাদের স্টুডেন্টরা যথেষ্ট ভালো করছে। পাশাপাশি আমাদের স্টুডেন্টরা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে, R&D রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে প্ল্যানিংয়েও যথেষ্ট ভালো করছে। খুবই ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে যদিও আমাদের এই ইউনিভার্সিটিতে ইয়ার্ন, ফেব্রিক বা ওয়েট প্রসেস আলাদা করে ডিপার্টমেন্টগুলো আছে, যে ডিপার্টমেন্টগুলোর মূল উদ্দেশ্যই হচ্ছে যে প্রোডাকশানে ভোট দেওয়া, যাতে ইয়ার্ন থেকে কেউ যদি পাস করে বের হয় সে স্পিনিং সেক্টরে সাপোর্ট দিবে, ফেব্রিক থেকে কেউ যদি যে স্টুডেন্ট পাস করে বের হয়ে যায় সে ফেব্রিক ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিকে সাপোর্ট দিবে। তো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমাদের এখান থেকে যে গ্র্যাজুয়েটগুলো পাস করে বের হয়ে যাচ্ছে তারা কিন্তু এই ইয়ার্ন বা ফেব্রিক বা ওয়েট প্রসেসের প্রোডাকশানেও যথেষ্ট ভালো করছে। কারণ যেহেতু আমি টেকনিক্যাল বিষয়গুলো আমি জানি, পাশাপাশি আমি ম্যানেজারিয়াল ফান্ডামেন্টালসটা আমরা দিয়ে দিচ্ছি ছাত্রদেরকে। সো এই গ্র্যাজুয়েটগুলো ইন্ডাস্ট্রিতে গিয়ে যেহেতু আমরা পাস করে বের হয়ে যাওয়ার পর আমার কাজ কিন্তু পুরোপুরি টেকনিক্যাল কাজ না, আমার কাজ কিন্তু কাইন্ড অফ ম্যানেজারিয়াল কাজ। তাছাড়া আমি বলবো যে আমাদের ডিপার্টমেন্ট থেকে যদি কেউ ব্যাংকিংয়ে যেতে চায় এক্ষেত্রেও যথেষ্ট সুযোগ আছে, যেহেতু আমাদের এখানে ম্যানেজারিয়াল সাবজেক্টগুলো পড়ানো হয়। তাছাড়া ডিপার্টমেন্টের যদি স্কোপের কথা বলি আমি, সেখানে গভর্নমেন্ট জবের তো একটা সুযোগ রয়ে গেছে, যেটা বিসিএস পরীক্ষা দিয়ে বিসিএস বিভিন্ন ক্যাডারে যেতে পারে। বাংলাদেশে বিভিন্ন সরকারি জব আছে, আপনারা জানেন যে বাংলাদেশে অলমোস্ট 10টা অ্যাফিলিয়েটেড কলেজ আছে, কলেজগুলো শিক্ষক হচ্ছে, এখান থেকে ওই টেক্সটাইল কলেজগুলো শিক্ষক হওয়ার সুযোগ রয়েছে। তাছাড়া হায়ার স্টাডিজে যাওয়ার একটা সুযোগ রয়ে গেছে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ডিপার্টমেন্টের রিভিউ। আমাদের ডিপার্টমেন্ট নিয়ে যদি আমরা বলতে চাই, আসলে আমাদের বিশ্ববিদ্যালয়ের 33তম বেস থেকে আমাদের এই বিভাগের যাত্রা শুরু হয়। আমাদের ডিপার্টমেন্ট ধন্যবাদ সকলকে। বুটেক্স আইপি ডিপার্টমেন্টের যাত্রা শুরু হয় অ্যাকচুয়ালি 2015 সাল থেকে। আমরা এরপর থেকে প্রতি বেশে 40 জন করে শিক্ষার্থী আমরা ভর্তি করছি এবং এই ডিপার্টমেন্টের টোটাল ক্রেডিট আওয়ার বর্তমান আমাদের আউটকাম বেসড এডুকেশন অনুযায়ী 160। বাংলাদেশ টেক্সটাইল ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় সেক্টর হলো অ্যাপারেল ইন্ডাস্ট্রি এবং এই অ্যাপারেল ইন্ডাস্ট্রি একটা বড় জায়গা দখল করে আছে আই বা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। আই ডিপার্টমেন্টের মূল কাজ হলো মূলত প্রসেস অপটিমাইজ করা এবং অপারেশনাল এফিসিয়েন্সি এনশিওর করা, ওয়ার্ক প্ল্যান এক্সিকিউট করা এবং ওয়েস্ট মিনিমাইজ করা। একজন আই ইঞ্জিনিয়ার ব্যতীত একটা ইন্ডাস্ট্রি বলতে গেলে অচল। আমাদের ডিপার্টমেন্টের ডিগ্রিটা মূলত ডুয়েল ডিগ্রির মতো। আমি বলবো যে আমেরিকাতে এখনো ডুয়েল ডিগ্রির প্রচলন আছে, অনেকটা ডুয়েল ডিগ্রির মতো। এখানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর বেসিক যে সমস্ত সাবজেক্টগুলো আছে সেগুলো সবগুলোই পড়ানো হয় এবং ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এর যে সমস্ত বিষয়গুলো আছে প্রত্যেকটা জিনিসেই প্রত্যেকটা সাবজেক্ট এখানে পড়ানো হয়। সো বিদেশি আই ইঞ্জিনিয়ারদের উপর মূলত আমাদের অ্যাপারেল যে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে মূলত নির্ভরশীল ছিল। সো আমাদের মূল টার্গেট হলো দেশীয় ইঞ্জিনিয়ারদের দ্বারা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং সেক্টরদের চালানোর লক্ষ্যই আইপি ডিপার্টমেন্টের পথ চলা এবং সেই লক্ষ্যে এবং উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আইপি হলো ইন্ডাস্ট্রিয়ালদের লিডার এবং আমরা জানি যে চতুর্থ শিল্প বিপ্লব আইপি ইঞ্জিনিয়ারদের কাজ করে নিজেকে প্রমাণ করার জন্য অনেক বেশি সুযোগ করে দিবে এবং আশা করি আমাদের থেকে যে সমস্ত গ্রাজুয়েটরা বেরিয়ে গেছে তারা অলরেডি আমাদের এই সেক্টরে তারা ভালো করছে এবং আগামীতে যারা আমাদের এই ডিপার্টমেন্টে যারা ভর্তি হবে তারাও আমাদের ন্যাশনাল ইকোনমিতে এবং আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে তারা বড় অবদান রাখবে বলে আমি আশা করছি। ধন্যবাদ সকল। আইপি বিভাগের সম্মানিত শিক্ষকরা সবাই দেশের প্রথম সারির বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট এবং তারা দেশের বাইরে বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয় থেকে তাদের উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন। ফলে এই বিভাগে বেস্ট টিচিং এবং লার্নিং মেথোডোলজি ফলো করা হয়। এখানে আমরা প্যাসিভ লার্নিং এর বিপরীতে অ্যাক্টিভ লার্নিং মেথোডোলজি ফলো করি, যেখানে স্টুডেন্টরা অ্যাক্টিভলি পার্টিসিপেট করে এবং টিচাররা শুধুমাত্র ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করে। এর ফলে এই স্টুডেন্টরা তার পার্সোনাল স্কিল যেমনভাবে ডেভেলপ করে একইভাবে তারা যে নলেজটা লার্ন করতেছে সেটা অনেক লঙ্গার পিরিয়ড ধরে তারা রিটেন করতে পারে। এবং এই বিভাগে আমরা আউটকাম বেসড কারিকুলাম ফলো করি, যেখানে একটা কোর্সের প্রথমে স্টুডেন্টরা কী লার্নিং আউটকাম তারা এই কোর্সটা করলে অ্যাচিভ করতে পারবে সেটা তারা জানতে পারতেছে এবং এই লার্নিং আউটকামগুলো একজন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার হিসেবে যে অ্যাট্রিবিউটগুলো থাকা দরকার তার সাথে কীভাবে জড়িত সেটাও তারা জানতে পারতেছে। এর ফলে তাদের লার্নিংটা অনেক বেশি ফোকাসড হতে এবং তারা লার্নিংয়ের সময় অনেক বেশি মোটিভেটেড থাকে। এবং এই বিভাগে তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা প্রোডাক্ট এক্সিবিশনে পার্টিসিপেট করে, যেখানে তারা
ম্যানুফ্যাকচারিং এবং প্রোডাক্ট ডিজাইনের অর্জিত নলেজগুলো ছাড়াও কিন্তু মডার্ন টেকনোলজি যেমন মেশিন লার্নিং, ইন্টারনেট অফ থিংস, এগুলো এই কনসেপ্টগুলো প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করার সুযোগ পায়, যেটা তাদের বেসিককে আরও স্ট্রং করে এবং তাদের কনফিডেন্সকে আরও বৃদ্ধি করে। এবং এই বিভাগে ৪র্থ বর্ষের শিক্ষার্থীরা প্রজেক্ট এবং থিসিস ওয়ার্ক এই কোর্সে ফ্যাকাল্টি মেম্বারদের অ্যাক্টিভ সুপারভিশনে তারা বিভিন্ন রিসার্চ ওয়ার্কে ইনভলভ হয়, যেটা একদিক থেকে তাদের রিসার্চ এক্সপিরিয়েন্স প্রোভাইড করে এবং একই সাথে তারা এই আন্ডার গ্র্যাজুয়েট ওয়ার্কগুলো বিভিন্ন কনফারেন্স এবং জার্নালেও পাবলিশ করে থাকে, যেটা কিনা পরবর্তীতে তাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে অ্যাডমিশন ফান্ডিংয়ে সাহায্য করে থাকে। এবং উচ্চশিক্ষার কথা যদি বলতে হয়, বিশ্বের প্রায় সব বিশ্ববিদ্যালয়েই অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে আসলে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে এবং এই বিশ্ববিদ্যালয় থেকে যারা গ্র্যাজুয়েশন করতেছে তারাও ইউরোপ আমেরিকার বিভিন্ন ইউনিভার্সিটিতে মাস্টার্স এবং পিএইচডি কোর্সে অধ্যয়নরত আছে। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ, বিশেষায়িত বিভাগ। এই বিভাগে আমরা কিভাবে সম্পদের সুষ্ঠু ব্যবহার করে আমরা কোম্পানিগুলোতে এফিসিয়েন্সি বা প্রোডাক্টিভিটি বাড়াতে পারি এগুলো নিয়ে শেখাই। বিশেষায়িত ডিপার্টমেন্ট এই কারণে অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে যেগুলো জেনারিক প্রোডাকশনের দিকে ফোকাস করে, আমাদের ডিপার্টমেন্ট সেখানে টেক্সটাইল প্রোডাকশনের উপর সবচেয়ে বেশি ফোকাসড। পাশাপাশি আমরা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন টপিকগুলো বা সিলেবাসগুলো শিখিয়ে থাকি। সো টেক্সটাইলের যেই ল্যাব ভিত্তিক যে কার্যক্রমগুলো এগুলো অন্যান্য সকল ডিপার্টমেন্ট কর্তৃক পরিচালিত হয়। আমরা স্পেসিফিক্যালি ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে যে সকল ল্যাবগুলো পরিচালনা করি তার মধ্যে অন্যতম হচ্ছে ম্যানুফ্যাকচারিং প্রসেসেস ল্যাবগুলো। সো এইখান থেকে স্টুডেন্টরা কনভেনশনাল এবং আনকনভেনশনাল বা অ্যাডভান্সড ম্যানুফ্যাকচারিং প্রসেস সম্বন্ধে জানতে পারে। এই ল্যাবগুলো মূলত দুটো ল্যাবে আমরা এখানে বিভক্ত করেছি, একটা মেশিন শপ প্র্যাকটিস ল্যাব অ্যান্ড আরেকটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং প্রসেস ল্যাব। সো এই দুটো ল্যাবের মধ্যে আমাদের কিছু কনভেনশনাল মেশিন লাইক লেথ মেশিন, মিলিং মেশিন, শেপিং মেশিন, শেপার মেশিন, এছাড়া অ্যাডভান্স মেশিনের মধ্যে রয়েছে আমাদের সিএনসি মিলিং মেশিন, ইলেকট্রন ডিসচার্জ মেশিন, ইনজেকশন মোল্ডিং মেশিন। সো এই সকল মেশিনগুলো থেকে আমাদের স্টুডেন্টরা টেক্সটাইলের পাশাপাশি যে সকল ম্যানুফ্যাকচারিং প্রসেসগুলো রয়েছে টেক্সটাইল মেশিনারিসের উপরে সেগুলো সম্বন্ধে জানতে পারে, বা টেক্সটাইল পেরিফেরিতে যে সকল প্রোডাকশনের দরকার হয় সেগুলো সম্বন্ধে জানতে পারে। এছাড়া আমাদের ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স ল্যাব রয়েছে, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং একটা কোর্স রয়েছে। সো ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের পর আমাদের একটা বিরাট অংশ হচ্ছে ডিজাইনিং। সো ওই ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স ল্যাবে আমরা সেই ডিজাইনিংটা শিখিয়ে থাকি। সেখানে অটোক্যাড, সলিডওয়ার্কস, ক্যাশিয়া এগুলোর উপর আমরা ল্যাবগুলো পরিচালনা করে থাকি। এছাড়া আমাদের ইন্ডাস্ট্রিয়াল সিমুলেশন ল্যাব রয়েছে, সেখানে প্রোডাকশন ফ্লোরের সিমুলেশন, বিভিন্ন মডেলের সিমুলেশন এগুলো আমরা করে থাকি। সো স্টুডেন্টরা মূলত কম্পিউটার বেসড ল্যাব থেকে এগুলো শিখতে পারে। এছাড়া মেজারমেন্ট ল্যাব, আর্গোনমিক্স ল্যাব, ম্যাটেরিয়াল হ্যান্ডলিং ল্যাব এই ল্যাবগুলো আমরা পরিচালনা করছি, কিন্তু আমাদের এই ল্যাবগুলো এখনও স্বয়ংসম্পূর্ণ হয়ে ওঠেনি। বাট ল্যাবগুলো অচিরেই আমাদের নতুন ভিসি স্যারের সমর্থনে এই ল্যাবগুলো অচিরেই মেশিন সমৃদ্ধ হয়ে উঠবে। আর বর্তমানে আমাদের একটা অটোমেশন ল্যাব আমরা নতুন শুরু করেছি, সেখানে একটা পিএলসি মেশিন আমরা নিয়ে এসেছি। সেখানে স্টুডেন্টরা কিভাবে অটোমেশন ইমপ্লিমেন্ট করা যায় কন্ট্রোল সিস্টেমে বা প্রোডাকশন সিস্টেমে সেটা শিখতে পারবে। এবং আমাদের পরবর্তীতে মেকানিক্যাল ল্যাবের জিনিসপত্রগুলো কিছুটা অবসলেট হয়ে গিয়েছে। সো আগামী অর্থ বছরে আমাদের এই এফএমই ল্যাবের আন্ডারে বয়লার, এয়ার কম্প্রেসার, পাম্প, অ্যাডভান্সড পাম্প বা গিয়ার এই জাতীয় মেশিনগুলো আসবে এবং আমাদের স্টুডেন্টরা টেক্সটাইলে যে সকল মেশিনারিজগুলো অ্যাকচুয়ালি ইউজ হয় সেগুলো সম্বন্ধে জানতে পারবে। এই ছিল মোটামুটি স্পেসিফিক্যালি আমাদের ল্যাব বেসড কার্যক্রমের কিছু অংশ। ইনশাল্লাহ সময়ের সাথে সাথে আমরা আরও ল্যাবগুলোকে আরও উন্নত করতে পারবো এবং স্টুডেন্টরা আরও অ্যাডভান্সড বা সময় উপযোগী টপিকগুলো সম্বন্ধে বা মেশিনগুলো সম্বন্ধে জানতে পারবে। ধন্যবাদ। আইপি অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং হচ্ছে আধুনিক ইঞ্জিনিয়ারিং একটি শাখা, যা ম্যানুফ্যাকচারিং টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং সায়েন্স, সিস্টেম বা প্রসেস অপটিমাইজেশন নিয়ে আলোচনা করে থাকে। বিটেক ছাড়া আইপি ডিপার্টমেন্টে টেক্সটাইল, মেকানিক্যাল এবং আইপির বেসিক কোর্সসমূহ পড়ানো হয়ে থাকে। আমরা টেক্সটাইলের বেসিক কোর্সসমূহের পাশাপাশি ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস, ফান্ডামেন্টাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ম্যানুফ্যাকচারিং প্রসেস, প্রোডাক্ট ডিজাইন, কম্পিউটার এইডেড ডিজাইন, অপারেশন ম্যানেজমেন্ট, অপারেশন রিসার্চ, আর্গোনমিক্স ইত্যাদি বিষয় নিয়ে পড়াশোনা করে থাকি। ইন্ডাস্ট্রিতে একটি পূর্ণাঙ্গ গার্মেন্টস তৈরি করতে যে প্রসেসসমূহ সম্পন্ন হয় তার প্রায় প্রতিটি প্রসেসই আমরা বিশ্ববিদ্যালয়ে প্র্যাকটিক্যাল ল্যাবে ছোট স্যাম্পল আকারে এক্সপেরিমেন্ট করে থাকি এবং বিভিন্ন মেশিনারিজ নিয়ে আমরা পড়াশোনা এবং গ্রুপ ওয়ার্ক করে থাকি। আমরা বিভিন্ন ডিজাইন, লেআউট এবং প্রসেস নিয়ে আলোচনা করে থাকি। অপরদিকে ইন্ডাস্ট্রিতে একই কাজ বাল্ক প্রোডাকশন আকারে করা হয়ে থাকে। এই জন্য ইন্ডাস্ট্রিতে বেশ কিছু বিষয় যেমন ম্যানেজমেন্ট, কোয়ালিটি, এফিসিয়েন্সি, প্রোডাক্টিভিটি ইত্যাদি বিষয়ের উপর অনেক গুরুত্ব আরোপ করা হয়ে থাকে। এছাড়াও লিন ম্যানেজমেন্ট, কোয়ালিটি ম্যানেজমেন্ট,
সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, ডিজাইন ও প্ল্যানিং, আরগোনমিক্স প্রভৃতি বিষয়ের উপর আরও অনেক গুরুত্ব আরোপ করা হয়ে থাকে। ইন্টার্ন থেকে আমরা জানতে পারি যে ইন্ডাস্ট্রিতে প্রত্যেকটি ডিসিশন নেওয়ার জন্য তারা কস্ট এবং প্রফিটের উপর অনেক গুরুত্ব আরোপ করে থাকে। এজন্য ইন্ডাস্ট্রিতে তারা সবসময়ই কোনো প্রসেস সাস্টেনেবল এবং অপটিমাইজড কিনা সেটার উপর অনেক নজর দেয় এবং তারা সবসময়ই নতুন প্রযুক্তি আরোপ করার চেষ্টা করে। এজন্য ভার্সিটির থিওরিটিক্যাল পড়ার সাথে ইন্ডাস্ট্রির সামঞ্জস্যপূর্ণ এবং আপডেট রাখা প্রয়োজন। আমরা আমাদের ভার্সিটির পড়াশোনা ইন্ডাস্ট্রির সাথে সামঞ্জস্যপূর্ণ করার জন্য আমাদের ল্যাবসমূহ আরও আপডেট, নতুন মেশিনারি সংযোজন এবং ইন্ডাস্ট্রির প্রয়োজন অনুযায়ী ডিপার্টমেন্টাল সাবজেক্টের কন্টেন্ট এবং কোর্স সংস্করণ ও আপডেট করার মাধ্যমে আমরা নিজেদেরকে ইন্ডাস্ট্রির সাথে সামঞ্জস্যপূর্ণ এবং প্রতিযোগী করে তুলতে পারি। ধন্যবাদ। আমরা একাডেমিক পড়াশোনার সময় থিওরিটিক্যালি আইপির বিভিন্ন টুলস এবং টেকনিক সম্পর্কে পড়াশোনা করেছি। ইন্টার্ন চলাকালীন সময়ে ফ্যাক্টরিতে সে সমস্ত টুলস এবং টেকনিক্সের হ্যান্ড অন এক্সপিরিয়েন্সগুলো সম্পর্কে জানতে পেরেছি। আমার মনে হয় ডিপার্টমেন্ট থেকে যদি ইন্ডাস্ট্রির সাথে আরও বেশি কোলাবোরেশন করা হয় এবং রিসার্চের উপর আরও বেশি গুরুত্ব আরোপ করা হয়, তাহলে শিক্ষার্থীরা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার থাকাকালীন সময়ে একাডেমিক পড়াশোনার সাথে ইন্ডাস্ট্রির এক্সপিরিয়েন্সটাকে আরও বেশি কোরিলেট করতে পারবে। এক্সট্রা কারিকুলার বা কো কারিকুলার অ্যাক্টিভিটিসগুলোতে পার্টিসিপেট করার জন্য আইপি ডিপার্টমেন্ট থেকে সবসময় উদ্বুদ্ধ করা হয়। বিশেষত আমাদের কিছু কোর্স যেখানে প্রজেক্ট বেস পড়াশোনা করা হয়, উদাহরণস্বরূপ প্রোডাক্ট ডিজাইন কোর্সের কথা বলা যায়, যেখানে শিক্ষার্থীরা ইন্ডাস্ট্রিতে ব্যবহারযোগ্য বিভিন্ন প্রোডাক্টের আইডিয়া অ্যানালাইসিস থেকে শুরু করে সেটার প্রোডাক্ট বানানো পর্যন্ত কাজ করে থাকে। এছাড়াও আমাদের শিক্ষার্থীরা বুটেক্সের বিভিন্ন ক্লাবের অ্যাক্টিভিটিসগুলোতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে থাকে। এ যাবৎকালে বিভিন্ন ক্লাবের লিডিং পজিশনগুলোতে আমাদের আইপি ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা কাজ করে এসেছে। বিগত সময়গুলোতে আইপি ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন ডিপার্টমেন্টাল প্রোগ্রাম যেমন আইপি কার্নিভাল, পোস্টার প্রেজেন্টেশন, বিজনেস কেস কম্পিটিশন সহ বিভিন্ন ইভেন্টের আয়োজন করা হয়েছে, যাতে করে আমাদের শিক্ষার্থীরা এই সমস্ত এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে কাজ করে অভিজ্ঞতা অর্জন করে। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন ডিপার্টমেন্ট 2010 সালে যাত্রা শুরু করে। এখন পর্যন্ত এই ডিপার্টমেন্ট থেকে 8টি ব্যাচ গ্র্যাজুয়েশন সম্পন্ন করে বাংলাদেশ টেক্সটাইল সেক্টরে কন্ট্রিবিউট করছে। যদি বলতে হয় এই ডিপার্টমেন্টের সিলেবাস বা কারিকুলাম সম্পর্কে, 4 বছরের যে আমাদের বিএসসি কারিকুলাম আছে সেখানে ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত ফ্যাশন ডিজাইনের বিভিন্ন এসেনশিয়াল এবং ফান্ডামেন্টাল কোর্সগুলোকে ডিজাইন করা হয়েছে এবং সেটাকে গ্র্যাজুয়ালি এবং সিকোয়েন্সিয়ালি প্লেস করা হয়েছে যেন একজন ফ্যাশন ডিজাইনের স্টুডেন্ট ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত ডিজাইনের যে বেসিক নলেজ তার কাভার করা দরকার সেই জন্য এর মধ্য থেকে অ্যাচিভ করতে পারে। এবং একই সাথে এই 4 বছরের কারিকুলামে বেসিক সায়েন্স এবং বেসিক টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সগুলো অ্যাড করা হয়েছে, যেমন ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং, ওয়েট প্রসেসিং বা অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং। এই কারণে যে যখন একজন ডিজাইনার হিসেবে একজন গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে সেই জন্য ডিজাইনের কমপ্লিট নলেজটা অ্যাচিভ করতে পারে। এবং আপনারা জানেন যে ফ্যাশন ডিজাইন হচ্ছে একটা রিয়েলিস্টিক সাবজেক্ট, যেখানে শুধু ডিজাইন করলে হবে না, সেই ডিজাইনটাকে রিয়েলিস্টিক করতে হবে, কনজিউমার পর্যন্ত এই ডিজাইন চলে যাবে যখন আমি ডিজাইন করবো এই ড্রেসটা। সো এই ডিজাইনের কনসেপ্টটাতে যেন আমার বেসিক টেক্সটাইলের নলেজটাকে আমি ইনকর্পোরেট করতে পারি, এই কারণে ছাত্রদেরকে আসলে টেক্সটাইলের নলেজ অ্যাজ ওয়েল অ্যাজ ফ্যাশন ডিজাইনের বেসিক কনসেপ্টগুলো আমরা দেওয়ার চেষ্টা করি বা দিয়ে থাকি। যদি আমি আমার ডিপার্টমেন্টের লক্ষ্য এবং উদ্দেশ্যের কথা বলি, আপনারা জানেন যে বাংলাদেশ আর&ডি সেক্টরে এক্সপোর্ট ওরিয়েন্টেড কান্ট্রি এবং এই সেক্টরের যে কয়েকটি সেগমেন্টে কাজ করার সুযোগ আছে তার মধ্যে ফ্যাশন ডিজাইন সেক্টরটি অন্যতম। এবং এই ফ্যাশন ডিজাইন সেক্টরে আমাদের ডিজাইনারের যথেষ্ট ঘাটতি রয়েছে, আমাদেরকে বাইরের ফরেন ডিজাইনার এনে আমাদের কাজ করাতে হয় এবং এই জন্য আমাদেরকে একটা ভালো পরিমাণে অ্যামাউন্ট দেশের বাইরে চলে যায়। সো সেই জায়গায় যখন আমাদের ডিজাইনাররা কাজ করছে তারা কিন্তু বেশ ভালো করছে এবং এই ডিজাইন সেগমেন্টে তারা যদি ইমপ্রুভ করতে পারে, এই সেক্টরটি যদি স্ট্রং করতে পারে, তাহলে আমি বিশ্বাস করি যে বাংলাদেশের আর&ডি সেক্টরে আরও ভ্যালু অ্যাড হবে এবং এই সেক্টরে আমরা আরও ফরেন কারেন্সি আমরা দেশের মধ্যে রাখতে পারবো। যদি এই ডিপার্টমেন্টের শিক্ষার মান উন্নয়নের কথা বলি, শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে আমরা অলরেডি নতুন কারিকুলাম চালু করেছি। আমরা আগে যে আমাদের যে কারিকুলাম ছিল বিএসসি কারিকুলাম, সেই কারিকুলামের সাথে আমরা মার্চ করে আমরা নতুনভাবে রিডিজাইন করেছি এবং এটা আমরা বলছি অবজেক্টিভ বেস কারিকুলাম। এই কারিকুলামে আমাদের ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত যে কোর্সগুলো ছিল সেই কোর্সের সাথে আরও কিছু নতুন কোর্স অ্যাড হয়েছে এবং আমি বিশ্বাস করি নতুন যে সিলেবাস আমাদের ফ্যাশন ডিজাইন ডিপার্টমেন্টের জন্য বাস্তবায়ন করছি আমরা, সেই সিলেবাসটা আমাদের ছাত্রদের জন্য আরও বাস্তবসম্মত হবে, আরও সময় উপযোগী হবে। এবং সর্বশেষে এই বিভাগের অবদান টেক্সটাইল সেক্টরের সম্পর্কে যদি বলি, আসলে অলরেডি আমি বলেছি যে আমাদের 8টি ব্যাচ বের হয়েছে এবং তারা টেক্সটাইল সেক্টরে জব করছে এবং ফ্যাশন ডিজাইন সেগমেন্টে তারা কিন্তু কন্ট্রিবিউট করছে। প্রথম দিকের ব্যাচগুলো যদি সত্যি কথা বলি, প্রথম দিকের ব্যাচগুলো ফ্যাশন ডিজাইন সেগমেন্টে বা ডিজাইন স্টুডিওতে কাজ করার যে টেন্ডেন্সি ছিল সেটা কম ছিল আসলে, কারণ তাদের কিছু কনফিডেন্সে থাকতে ছিল যে পারবো কিনা বা এই সেক্টরে আমার ক্যারিয়ার কেমন হবে। বাট বর্তমান
বর্তমান সময়ে তারা এক্সাম্পল হিসেবে সামনে সিনিয়রদেরকে পাচ্ছে। বর্তমান সময়ে কিন্তু বাংলাদেশের টেক্সটাইল সেক্টরে বিভিন্ন টেক্সটাইল ইন্ডাস্ট্রিগুলোতে যেখানে ডিজাইন স্টুডিও করছে সেখানে আমাদের ছেলেরা কাজ করছে এবং অনেক ভালো করছে। এবং আমি বিশ্বাস করি যে সামনের দিনগুলোতে এই সেক্টরে আমাদের ফ্যাশন ডিজাইনাররা লিড দেবে এবং এই সেগমেন্টে কাজ করে ফরেন কারেন্সির যে জায়গাটা আছে আর অ্যাড করা এবং ইমপ্রুভ করা, সেই জায়গায় তারা কাজ করে এই সেক্টরে আরও বুমিং সিচুয়েশন তৈরি করতে পারবে। অন্যান্য দেশ সেই জায়গায় ডিজাইন সেগমেন্টে এগিয়ে আছে, কম্পিটিটিভ কান্ট্রি যেমন ভিয়েতনাম যদি বলি, চায়নার কথা বলি, ইন্ডিয়ার কথা বলি, তারা কিন্তু এই সেগমেন্টে কাজ করে তাদের ডিজাইন স্টুডিও ডেভেলপ করে রেখেছে, যেখানে ব্র্যান্ডগুলো বায়ারগুলো এসে ডিজাইন সিলেক্ট করছে এবং অর্ডার প্লেস করছে। আমরা সেই জায়গায় যেন নিজেদেরকে আরও সামনের দিকে এগিয়ে নিতে পারি এবং কম্পিটিশনের মার্কেটে নিজেদেরকে টিকে রাখতে পারি, সেই জায়গায় আমি বিশ্বাস করি সামনের দিনগুলোতে এই ডিপার্টমেন্ট অবশ্যই কন্ট্রিবিউট করবে এবং বাংলাদেশের টেক্সটাইল সেক্টরকে এগিয়ে নিতে হেল্প করবে। থ্যাংক ইউ। আমাদের ডিপার্টমেন্টে মূলত ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাশাপাশি আমাদের যে টেক্সটাইল ফ্যাশন ডিজাইন স্পেশাল আমরা ইঞ্জিনিয়ারিং এবং ক্রিয়েটিভ ডিজাইন এই দুটোর সমন্বয়ে আমাদের এই কোর্সগুলো মেনলি সাজানো হয়েছে এবং আমাদের ছাত্রদেরকে আমরা সবসময় চেষ্টা করি যেন ক্যারিয়ারে একজন ভালো ডিজাইনার হতে পারে এবং তার এই 4 বছরের নলেজ যেন সে আমাদের এই ফ্যাশন সেক্টরকে খুব আলোকিত করতে পারে এবং বাইরেও যেন আমাদের ছাত্ররা হায়ার স্টাডি করতে পারে, সেই রকমভাবে আমাদের কোর্সগুলো এখানে সাজানো হয়েছে। এবং আমাদের এই কোর্সগুলোর মধ্যে স্পেশালি ফ্যাশন ডিজাইনিং যে কোর্সগুলোর মধ্যে আমরা যেগুলো শেখাচ্ছি, যেমন ফ্যাশন স্টাডিজ, ইলাস্ট্রেশন, প্যাটার্নের অনেকগুলো কোর্স, ক্রিয়েটিভ ডিজাইন অ্যানালাইসিস, সারফেস অর্নামেন্টেশন এবং তাকে আরও বিষয়ে দক্ষতা অর্জন করতে, সেটা হলো প্যাটার্ন এবং কম্পিউটার স্কিল। এই সবগুলো আমরা চেষ্টা করি ওদেরকে এমনভাবে শেখাতে যেন ওরা ভবিষ্যতে ওদের স্কিল ডেভেলপ করে এবং খুব ভালো করতে পারে। এবং আমাদের উদ্দেশ্য থাকে এখান থেকে ছাত্ররা পাশ করার পর যেন তারা জব সেক্টরটাকে খুব ভালোভাবে তাদের এগুলো আমরা শিখাচ্ছি সেগুলো দিয়ে। আমাদের ক্লাসে যখন আমাদের ছাত্রদেরকে আমরা প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করাই তখন আমরা চেষ্টা করি এমনভাবে তাদেরকে বিষয়গুলোর মধ্যে সহজ করে দিতে যেন তারা খুব সুন্দরভাবে কাজগুলো করতে পারে। কারণ ক্রিয়েটিভ ডিজাইন এমন একটা সেন্স যেখানে তাকে অনেক সাধনারও বিষয়গুলো থাকে, কারণ যার যত কল্পনা শক্তি বেশি সে তত বেশি ভালো করতে পারে। ফ্যাশন ডিজাইন মূলত ক্রিয়েটিভ ডিজাইন সেই অনুযায়ী আমাদের ডিপার্টমেন্টে অলরেডি আমি মনে করি যে কোনো এনভায়রনমেন্ট ডেভেলপ করা উচিত। সেই হিসাবে আমাদের ডিপার্টমেন্টে অলরেডি সুন্দর করে ফ্যাশন এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হয়েছে। সেম ক্লাসরুমেও আমাদের অনেক ফ্যাসিলিটি এসেছে। আমি মনে করি যে কোনো ছাত্রকে শেখানোর যে পরিবেশ সেটা আমাদের অলরেডি আছে। আমাদের এই ডিপার্টমেন্ট থেকে প্রিভিয়াস যারাই পড়াশোনা করে বের হয়েছে দেখা গিয়েছে তারা প্রত্যেকটা স্টুডেন্ট বিভিন্ন সেক্টরে অলরেডি জবে ঢুকে গিয়েছে এবং খুব ভালো স্যালারিতে। আমি মনে করি বাংলাদেশের এই সেক্টরের মাত্র পদচারণা শুরু এবং আমাদের এই ফ্যাশন ডিজাইনের যে সম্ভাবনা বা উজ্জ্বল দিকগুলো আমাদের ছাত্ররাই এটা উজ্জ্বল করবে এবং আমি শিক্ষক হিসেবে আমি মনে করি ওদের মধ্যে সেই সম্ভাবনা আছে এবং ওদের মধ্যে সেই আলোটা জাগিয়ে তোলাটাই মনে করি যে আমাদের এই ডিপার্টমেন্ট যথেষ্ট ভূমিকা পালন করব। এবং আমাদের যে সিলেবাসগুলো আসতেছে প্রতি মুহূর্তে আমরা এটাকে চেঞ্জ করছি, আরও কীভাবে ডেভেলপ করা যায় এবং সেই শিক্ষা কারিকুলামের মধ্যে অনেক চেঞ্জ আসতেছে। আমরা প্রতি কোর্সে আমরা নতুন কিছু দেওয়ার চেষ্টা করি। আমাদের সাবজেক্টগুলো এমনভাবে সাজানো হয়েছে কোর্সের মধ্যে এমনভাবে থাকে যে তারা ভবিষ্যতে যদি চায় তারা উচ্চশিক্ষাও গ্রহণ করতে পারে, কারণ আমাদের ক্রেডিট সিস্টেম, আমাদের সিলেবাসের যে কোর্সগুলো আমরা এমনভাবে তৈরি করি আমাদের টেক্সটাইল ফ্যাশন ডিজাইনের ছাত্ররা যখন তাদের বিএসসি ডিগ্রি কমপ্লিট করবে আশা করি তারা হায়ার স্টাডি যখন যাবে তাদের কোনো প্রবলেম হবে না। আমাদের কোর্সগুলো এমনভাবেই সাজানো যেন তাদের ভবিষ্যতে উচ্চশিক্ষার জন্য কোনো প্রবলেম তৈরি হবে না বলে আমি মনে করি এবং অনেক বেশি সুযোগ আছে আমাদের এই সাবজেক্ট থেকে হায়ার স্টাডি করার। আমাদের এই ডিপার্টমেন্টের যাত্রা শুরু করেছিল এই লক্ষ্যে, যেমন আমরা বর্তমানে তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ যেমন বিশ্বের শীর্ষে বরাবরই অবস্থান করছে, তেমনিভাবে যাতে আমরা নিজস্ব ডিজাইনকৃত পণ্য তৈরি পোশাক রপ্তানি এবং একই সাথে আমরা আন্তর্জাতিক মানের ব্র্যান্ড প্রতিষ্ঠা করতে পারি সেই লক্ষ্য নিয়ে, এবং সেই লক্ষ্য মাথায় রেখেই আমাদের ডিপার্টমেন্ট প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। ফ্যাশন ডিজাইন ডিপার্টমেন্টই আমাদের যে কারিকুলামটি সাজানো হয়েছে সেখানে থিওরির সাথে আমাদের ম্যাক্সিমাম কোর্স হচ্ছে প্র্যাকটিক্যাল রিলেটেড, কারণ ফ্যাশন ডিজাইন সাবজেক্টটি হচ্ছে মূলত হাতে কলমে শেখার কাজ। একজন ডিজাইনারের কনসেপ্ট থেকে ফাইনাল প্রোডাক্ট পর্যন্ত যে স্টেপসগুলো আমাদের পার করতে হয় প্রত্যেকটা স্টেপসের যেই
কাজগুলো দরকার হয় সেগুলো হচ্ছে আমরা আমাদের ল্যাবে করিয়ে থাকি। উদাহরণস্বরূপ আমি বলতে চাই, ইনিশিয়ালি আমরা হচ্ছে আমাদের স্টুডেন্টদেরকে ইলাস্ট্রেশন ল্যাব বা যে কাজগুলো হচ্ছে আমরা ম্যানুয়ালি করা হয়ে থাকে, যেরকম হচ্ছে হ্যান্ড স্কেচ, মানে তার আইডিয়া জেনারেট করে ফ্যাশনের ক্ষেত্রে, সেটা হচ্ছে যাতে সে ম্যানুয়ালি কাজ করতে পারে, কালারিংয়ের কাজ, ইলাস্ট্রেশনের কাজ, হ্যান্ড স্কেচিংয়ের কাজ, এই কাজগুলো হচ্ছে সে ইনিশিয়ালি করে থাকে। দেন নেক্সট স্টেজে যেটা হয় যে সে এই কাজগুলোকেই আবার সফটওয়্যারে কনভার্ট করে থাকে। তো আমাদের আরেকটি উল্লেখযোগ্য ল্যাব হচ্ছে অ্যাপ্লিকেশন অফ কম্পিউটার ইন ফ্যাশন ডিজাইন অ্যান্ড ক্যাড/ক্যাম ল্যাব বা কম্পিউটার এইডেড ডিজাইন অ্যান্ড কম্পিউটার এইডেড ম্যানুফ্যাকচারিং ল্যাব। যেই ল্যাবে হচ্ছে আমরা আমাদের স্টুডেন্টদেরকে গতানুগতিক যে সফটওয়্যারগুলো চলছে ফ্যাশন রিলেটেড এবং ইন্ডাস্ট্রিতে যেগুলো নিয়ে কাজ হচ্ছে সেগুলো সম্পর্কে আমরা তাদেরকে শিখিয়ে থাকি, যাতে তারা প্রেজেন্ট এবং ফিউচারে একজন ভালো গ্রাফিক ডিজাইনার হিসেবেও কাজ করতে পারে। এছাড়াও ইনিশিয়াল স্টেজে ওরা আমাদের স্টুডেন্টরা দেখা যায় যে মুড বোর্ড, ট্রেন্ড বোর্ড, এই কাজগুলো তারা ম্যানুয়ালি করে থাকে যাতে তারা একটা ডেপথ নলেজ পেতে পারে। বাট পরবর্তীতে এগুলোই যাতে সে সফটওয়্যারে করতে পারে, যেহেতু এখন হচ্ছে আমাদের ভার্চুয়াল ফ্যাশনের যুগ, সেটাও হচ্ছে আমরা মাথায় রেখে আমাদের কারিকুলামটি সাজিয়েছি। এরপরে আরেকটি উল্লেখযোগ্য ল্যাব, সেটা হচ্ছে আমাদের প্যাটার্ন ল্যাব। প্যাটার্ন ল্যাবে প্রত্যেকটা স্টুডেন্ট নিজের হাতে তার বিভিন্ন ক্যাটাগরির ড্রেসের প্যাটার্নের কাজ করে থাকে এবং তার জন্য যে প্রয়োজনীয় ইনস্ট্রুমেন্ট দরকার, যেমন প্যাটার্ন টেবিল এবং সিটিং অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড আদার্স নেসেসারি ইনস্ট্রুমেন্টস টু ডেমনস্ট্রেট দ্য প্যাটার্ন কারেক্টলি, সেগুলো হচ্ছে সবগুলো আমাদের ল্যাবে অ্যাভেলেবেল আছে। এরপর নেক্সট হচ্ছে আমি ড্রাপিং ল্যাবের কথা উল্লেখ করতে চাই, যেটি হচ্ছে ফ্যাশনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং যেই ল্যাবের প্রধান এলিমেন্টই হচ্ছে ম্যানিকুইন। সো আমাদের স্টুডেন্টদেরকে আমরা এমনভাবেই শিখিয়ে থাকি যাতে প্রত্যেকটা স্টুডেন্ট নিজের হাতে ম্যানিকুইনে তাদের ড্রাপিংয়ের কাজটি করতে পারে। এরপর গুরুত্বপূর্ণ একটি ল্যাব, সেটা হচ্ছে সুইং ল্যাব। সুইং ল্যাবে হচ্ছে আমাদের যে বেসিক মেশিনগুলো আছে, লক স্টিচ মেশিন, ওভারলক মেশিন এবং রিসেন্টলি অ্যাডেড হয়েছে আমাদের অটোমেটেড এমব্রয়ডারি মেশিন। সেখানে আমাদের স্টুডেন্টরা নিজেদের তৈরিকৃত ডিজাইন বা পোশাকগুলো নিজেরাই হচ্ছে স্টিচ করার সুবিধা পেয়ে থাকে। এরপর আমাদের ফিউচারে যেটা প্ল্যান আছে সেটা হচ্ছে আমরা কিছু অ্যাডভান্স মেশিন, যেমন হচ্ছে বাটন হোল অ্যাটাচিং বা স্মোকিং ইফেক্ট, এই মেশিনগুলো আমরা আমাদের ল্যাবে ইনস্টল করার এবং কিছু অ্যাডভান্স সফটওয়্যার ইনস্টল করার কাজ করছি। এছাড়াও আমাদের আরেকটি প্ল্যান আছে, সেটি হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের একটি নিজস্ব ফ্যাশন স্টুডিও থাকবে, যেখানে আমাদের স্টুডেন্টরা তাদের কনসেপ্ট টু প্রোডাক্ট ফুল কাজটা তৈরি করতে পারবে এবং তাদের যে ফাইনাল ড্রেসগুলো তারা বানিয়ে থাকে সেগুলো হচ্ছে তারা রিপ্রেজেন্ট করতে পারবে। সর্বোপরি আমি বলতে চাই, আমি এখানে খুব শর্টলি হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের ল্যাবগুলোর খুব শর্ট ব্রিফ দিলাম। এছাড়াও আমাদের কারিকুলামটি এমনভাবে সাজানো হয়েছে থিওরি এবং প্র্যাকটিক্যাল মিলিয়ে, যাতে একজন স্টুডেন্ট আফটার গ্র্যাজুয়েশন সে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের সকল টেকনিক্যাল নলেজ এবং ডিজাইনিংয়ের নলেজগুলো নিয়ে টেকনিক্যালি পারফেক্ট কোনো ক্রিয়েটিভ ডিজাইন সে যাতে ইনোভেট করতে পারে। আর আমি সরাসরি বলতে চাই যে আসলে ফ্যাশন ডিজাইন হচ্ছে গ্লোবালি খুবই ডিমান্ডেড একটা সাবজেক্ট। বাট টু বি আ গুড ফ্যাশন ডিজাইনার স্কিলসের সাথে ইউ অলসো নিড আ প্রপার ডেডিকেশন অ্যান্ড কমিটমেন্ট টু দ্য সাবজেক্ট। ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এটি হচ্ছে বুটেক্সের সর্বশেষ একাডেমিক প্রোগ্রাম, যেটা 2018 থেকে যাত্রা শুরু করেছে। বর্তমানে 5টি ব্যাচের শিক্ষাবর্ষে চলমান রয়েছে এবং প্রত্যেক শিক্ষাবর্ষে আমাদের বিভাগে 40 জন শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়। আমাদের এই বিভাগটি হচ্ছে একটি মাল্টিডিসিপ্লিনারি বিভাগ। যেহেতু একটি মাল্টিডিসিপ্লিনারি ডিপার্টমেন্ট, এর জন্য আমাদের বিভাগে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের যেরকম স্পেশালাইজড শিক্ষক রয়েছেন, তেমনি এনভায়রনমেন্টাল ব্যাকগ্রাউন্ডের এবং সিভিল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডেরও ফ্যাকাল্টি মেম্বার রয়েছেন। মাল্টিডিসিপ্লিনারি বিভাগ হওয়ার কারণে এই বিভাগে যেরকম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের কোর্সগুলো রয়েছে, সাথে রয়েছে বেসিক সায়েন্সের কোর্স এবং হচ্ছে কম্পিউটিং অ্যান্ড অ্যালাইড ইঞ্জিনিয়ারিং কোর্স রয়েছে এবং পাশাপাশি এনভায়রনমেন্টের বেসিক এবং অ্যাডভান্স লেভেলের কিছু কোর্স রয়েছে এবং কিছু কোর্স রয়েছে যেটা টেক্সটাইল এবং এনভায়রনমেন্ট দুইটার সাথে লিঙ্ক করে এই কোর্সগুলো আছে। বেসিক্যালি ইন্ডাস্ট্রির নিডের উপর বেস করেই আমাদের বিভাগটা খোলা হয়েছিল 2018 সালে। আমরা সকলেই জানি যে আমাদের টেক্সটাইল এবং আরএমজি ইন্ডাস্ট্রি থেকে গত অর্থ বছরে অলমোস্ট 47 বিলিয়ন ইউএসডি এক্সপোর্ট আর্নিং হয়েছে। সো আমাদের এই টেক্সটাইল খাতটা হচ্ছে আমাদের বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। তো শুধুমাত্র যদি আমরা অর্থনৈতিক অ্যাচিভমেন্টটাই যদি কনসিডার করি, সেটা করলেই কিন্তু হবে না, কারণ এটার সাথে অ্যাসোসিয়েটেড আদার যে ইস্যুগুলো আছে এগুলো তো অবশ্যই অ্যাড্রেস করতে হবে। তো আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রিটা হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড লার্জেস্ট পলিউটিং ইন্ডাস্ট্রি। তো তার মানে এই আমাদের ইন্ডাস্ট্রি থেকে যে পলিউশন হচ্ছে, সেই পলিউশনটাকে মিটিগেট করার জন্য অবশ্যই আমাদের সেদিকে হচ্ছে নজর দিতে হবে।
আমাদের টেক্সটাইল পুরো সাপ্লাই চেইনের সাথে প্রত্যেকটা প্রসেস থেকে বিভিন্ন ধরনের এনভায়রনমেন্টাল ইস্যু রয়েছে, সেটার সাথে যেরকম জড়িত রয়েছে ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন, রিসোর্স কনজাম্পশন কীভাবে কমানো যায়, এই ইস্যুগুলো রয়েছে। এবং আমরা বেসিক্যালি এক্সপোর্ট ওরিয়েন্টেড কাজ করি আমাদের দেশে। সো আমাদের যেই ইন্ডাস্ট্রি রয়েছে এবং আমরা যেই ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের কাজ করি, সেই ব্র্যান্ডগুলো কিন্তু যখন একটা অর্ডার প্লেস করে তাদের মেইন টার্গেটই থাকে যে ওই ফ্যাক্টরিটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি কিনা, পরিবেশ বান্ধব কিনা, প্রত্যেকটা প্রসেসে যে প্রোডাকশন হচ্ছে সেগুলো আসলে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ওয়েতে হচ্ছে কিনা, এবং তাদের আদার্স যে এনভায়রনমেন্টাল ইস্যুগুলো আছে সেগুলো নিয়ে তারা কীভাবে কাজ করছে। ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলো অর্ডার প্লেস করার আগে এই জিনিসগুলো কিন্তু দেখে থাকে, এবং যদি এনভায়রনমেন্টাল ইস্যুগুলো কোনো ফ্যাক্টরি কাজ না করে থাকে তাহলে কিন্তু সেখানে অর্ডারই প্লেস করে না। এবং সাথে সাথে আরেকটা কথাও বলতে চাই, যেটা হলো যে আমরা শুধুমাত্র ইকোনমিক অ্যাচিভমেন্টটাই দেখছি, কিন্তু আমাদের টেক্সটাইল প্রোডাকশনের জন্য আমাদের যে পরিবেশের উপর যে ক্ষতিকর প্রভাব পড়ছে সেই জিনিসগুলো কিন্তু আমরা ইগনোর করে যাচ্ছি। তো আমাদের প্রথম নৈতিক দায়িত্বের মধ্যেও কিন্তু পড়ে এনভায়রনমেন্টাল ইস্যুগুলোকে অ্যাড্রেস করা, ইন্ডাস্ট্রি যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট এবং গ্রোথটাকে এনশিওর করা। তো এটার জন্য অবশ্যই কি টেক্সটাইল সাস্টেনেবিলিটি বা এনভায়রনমেন্টাল ইস্যুগুলো নিয়ে কাজ করার জন্য অবশ্যই এনভায়রনমেন্টাল এক্সপার্ট দরকার। এখন কোয়েশ্চেন হতেই পারে তাহলে আমাদের বিভাগের গ্রাজুয়েটরা যেহেতু বের হয়নি, তাহলে ইন্ডাস্ট্রিতে কারা সাপোর্ট দিচ্ছে? অবশ্যই ইন্ডাস্ট্রিতে যারা বিভিন্ন এনভায়রনমেন্টাল এক্সপার্ট অনেকেই আছেন যারা ইন্ডাস্ট্রিতে এখন বর্তমানে কাজ করছেন, কিন্তু তারা এনভায়রনমেন্টাল ইস্যুগুলোতে তাদের এক্সপার্টাইজ রয়েছে, কিন্তু তাদের টেক্সটাইল প্রসেসিং সম্পর্কে কোনো আসলে ধারণা নেই। ইন্ডাস্ট্রির নিড হচ্ছে যে এমন এক্সপার্ট পারসন যাদের টেক্সটাইল প্রসেসিং, টেক্সটাইল সাস্টেনেবিলিটিতে নলেজ আছে এবং অ্যাট দ্য সেম টাইম তারা এনভায়রনমেন্টাল ইস্যুগুলো সম্পর্কেও ধারণা রাখে। এই দুইটার যখনই সিনক্রোনাইজেশন হবে তখনই একমাত্র আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে যে এনভায়রনমেন্টাল ইস্যুগুলো আছে সেগুলো সলভ করা সম্ভব হবে। নতুন বিভাগ হওয়া সত্ত্বেও আমরা আমাদের বিভাগের যে ল্যাব সেটাকে আমরা এনরিচ করার চেষ্টা করছি। এখন পর্যন্ত আমাদের বিভাগের ল্যাবে যেই মেশিনগুলো আছে সেগুলো কিন্তু ল্যাব কোর্সগুলো কন্ডাক্ট করার জন্য পর্যাপ্ত পরিমাণে আছে, এবং পাশাপাশি নিড বেস কিছু রিসার্চের জন্য কিন্তু আমাদের কিছু মেশিন আছে। এখন আমাদের বিভাগে আমরা শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষার্থীদের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন ধরনের আমরা সেমিনার অর্গানাইজ করে থাকি, এবং ইন্ডাস্ট্রি এক্সপার্ট যারা পার্সন আছেন তাদেরকে নিয়ে এসে আমরা বিভিন্ন সেশন কন্ডাক্ট করে থাকি। এবং আমরা ইন্ডাস্ট্রি একাডেমিয়াল লিঙ্কেজের উপরে আসলে অনেক গুরুত্ব দিয়ে থাকি। অলরেডি আমরা ইন্ডাস্ট্রির সাথে কোলাবোরেশনে কাজ করছি এবং অন্যান্য কিছু ইউনিভার্সিটির সাথেও কোলাবোরেশনে আমরা কাজ করছি, এবং নিড বেস রিসার্চ করা হচ্ছে। আমাদের প্রত্যেকটা ফ্যাকাল্টি মেম্বার রিসার্চের সাথে যুক্ত আছে, এবং আমাদের ছাত্রী যারা আগ্রহী আছে তাদেরকে আমরা রিসার্চের সাথে যুক্ত করছি। আমরা যদি বলি যে টেক্সটাইল সেক্টরে আমাদের ডিপার্টমেন্টের মেইন কন্ট্রিবিউশনটা আসলে কোন জায়গায়, মেইন কন্ট্রিবিউশনটাই হচ্ছে আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রিকে কীভাবে আরও মোর এফিশিয়েন্টলি এবং এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ওয়েতে প্রোডাকশন কন্ডাক্ট করা যায়, এবং কিভাবে আমাদের টেক্সটাইল সেক্টরের সাস্টেনেবল ডেভেলপমেন্ট এবং গ্রোথ এনশিওর করা যায় সেটা নিশ্চিত করা। আমাদের ডিপার্টমেন্টাল একটা মাল্টিডিসিপ্লিনারি ডিপার্টমেন্ট, যেখানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এবং এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের একটা কম্বিনেশনে আমরা আমাদের কোর্সগুলো পরিচালনা করে থাকি। শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের আধুনিক পদ্ধতিতে নিয়মিত এবং যথাযথ পাঠদানের সক্ষমতা, কৌশল এবং নৈপুণ্যের ওপর নির্ভর করে টিকার গুণগত মান এবং মানসম্মত শিক্ষা। আমরা শিক্ষার্থীদের পড়াশোনার মান বজায় রাখার জন্য তাদের এক্সিস্টিং যে সিলেবাসের অন্তর্ভুক্ত কোর্সগুলো আছে সেগুলোর সাথে আমরা আধুনিক পদ্ধতিতে যে বিষয়বস্তুগুলো আমাদের ইন্ডাস্ট্রিতে যে প্র্যাকটিসগুলো চলে সেগুলো আমরা আমাদের এক্সিস্টিং কারিকুলামের সাথে আমরা অন্তর্ভুক্ত করেছি। শিক্ষার্থীরা তাদের আফটার গ্র্যাজুয়েশন শেষ করে তারা ইন্ডাস্ট্রি সার্ভিসে এবং সেই সাথে দেশের অন্যান্য জব সেক্টরগুলোতে যাতে তারা সুনাম ধরে রাখতে পারে, এবং আমরা কারিকুলামগুলো এমনভাবে ডেভেলপ করেছি যেগুলোর মাধ্যমে তারা বিদেশে উচ্চশিক্ষার জন্য পর্যাপ্ত জ্ঞান অর্জন করতে পারে। শিক্ষার্থীরা সবসময় চায় যে তাদের বিষয়বস্তুগুলো যাতে বাস্তবিক আলোকে এবং প্র্যাকটিক্যাল এক্সাম্পল অনুযায়ী তাদের বিষয়বস্তুগুলো তারা অনুধাবন করতে চায়। তো ক্লাসে আমরা সবসময় চেষ্টা করি যে বিষয়বস্তুগুলো আছে সেগুলোর সাথে আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পল অন্তর্ভুক্ত করার চেষ্টা করি যাতে তারা তাদের মনোযোগটা ক্লাসে ধরে রাখতে পারে। এছাড়া আমরা শিক্ষার্থীদের যে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো চলে সেগুলো আমরা ডিপার্টমেন্টাল ল্যাব থেকে শুরু করে আমরা
অন ফিল্ডে আমরা হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্টগুলো হচ্ছে অন্তর্ভুক্ত করে থাকি। এতে করে তারা তাদের হচ্ছে সাবজেক্টগুলো তারা রিয়েল লাইফ যে এক্সপেরিমেন্টগুলো আছে সেটার সাথে তারা কানেক্ট করতে পারে। এছাড়া আমরা ক্লাসে শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক যে বিষয়গুলো আছে সেগুলো আমরা ইন্ডাস্ট্রিয়াল রিসোর্স পার্সন আমরা হচ্ছে অন্তর্ভুক্ত করে যে বিষয়ভিত্তিক যে কোর্সগুলো আছে সেগুলোর সাথে 2 থেকে 3টা ক্লাস আমরা ইন্ডাস্ট্রিয়াল রিসোর্স পার্সনের মাধ্যমে কন্ট্যাক্ট করে থাকি। এর মাধ্যমে শিক্ষার্থীরা সেই বিষয়বস্তুর উপরে প্র্যাকটিক্যাল নলেজ অর্জন করতে পারে। শিক্ষার্থীরা এখানে বেসিক টেক্সটাইল এডুকেশন থেকে শুরু করে এনভায়রনমেন্টাল সায়েন্স এবং এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিলেটেড কোর্সগুলোর উপরে দক্ষতা অর্জন করতে পারে এবং শিক্ষার্থীরা হায়ার এডুকেশনের উপরে বেস করে তারা টেক্সটাইল রিলেটেড বিভিন্ন বিষয়ের উপরে তারা উচ্চশিক্ষা অর্জন করার জন্য দেশের বাইরে যাচ্ছে এবং সেই সাথে তারা এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং রিলেটেড কোর্সের উপরও তারা বিভিন্ন মাস্টার্স প্রোগ্রাম থেকে শুরু করে পিএইচডি প্রোগ্রামের উপর হায়ার এডুকেশন তারা নিতে পারবে। আমরা টেক্সটাইল এডুকেশনের উপরে মাস্টার্স প্রোগ্রাম বা পিএইচডি প্রোগ্রামের উপরে তারা পলিমার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং, ন্যানো ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, এছাড়া এনভায়রনমেন্টাল সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি, এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট এই বিষয়গুলোর উপরে তারা উচ্চশিক্ষা অর্জন করতে পারে। পুরো পর্যন্ত আমাদের বিভাগের সব থেকে বড় অর্জনগুলোর ভিতরে অন্যতম অর্জন হচ্ছে আমাদের এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড পলিউশন কন্ট্রোল ল্যাব। আমরা ল্যাবটি 3টি ক্যাটাগরিতে ভাগ করেছি। একটি হচ্ছে ওয়েস্ট ওয়াটার ল্যাব, অ্যানালিটিক্যাল ল্যাব এবং হচ্ছে ফিজিক্যাল ল্যাব। আমরা 3টা ল্যাবে 3 ধরনের এক্সপেরিমেন্টাল ওয়ার্ক কন্ডাক্ট করে থাকি। সেই সাথে আমাদের মডেলিং এবং সিমুলেশন ল্যাব অন্তর্ভুক্ত আছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে বিভিন্ন সিমুলেশন বেসড কাজের সাথে তারা অন্তর্ভুক্ত হতে পারে। আমাদের ল্যাবটা এখনো পর্যন্ত সম্পূর্ণরূপে হয়েছে বলে আমি বলবো না, কারণ আমাদের ডিপার্টমেন্টে শুরু হয়েছে 2018 সালে। প্র্যাকটিক্যাল করার জন্য আমাদের মেইন এনভায়রনমেন্টের যে প্র্যাকটিক্যাল সেটা 3-1 থেকে শুরু হয় আমাদের ল্যাবে এবং সেখান থেকে 3-1 থেকে 4-2 পর্যন্ত যে কোর্সগুলো বা কারিকুলামগুলো আছে সেই কারিকুলামগুলো চালনা করার জন্য যে যে ইনস্ট্রুমেন্টগুলো দরকার আমরা মোটামুটি কিছু পরিমাণ ইনস্ট্রুমেন্ট কিনতে পেরেছি। আরও সামনে আমাদের কিছু ইনস্ট্রুমেন্ট কেনার প্রয়োজনীয়তা বোধ করছে ডিপার্টমেন্ট। যোগ্য কিছু মেশিন আছে আমাদের কাছে, যেমন আছে টিউসি অ্যানালাইজার, এরপরে আছে বিওডি অথবা সিওডি অ্যানালাইজার, আর যেগুলো হচ্ছে আপনারা জেনে থাকবেন যে টেক্সটাইল ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে এবং বাংলাদেশ গভর্নমেন্টের গাইডলাইন আছে যে আমরা ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট করে কীরকমভাবে বা কতটুকু প্যারামিটার মেনটেন করে এটা আমরা এনভায়রনমেন্টে রিলিজ করব। তো সেই অ্যাসপেক্টসে আমরা আসলে ল্যাবটা 3 ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে অ্যানালিটিক্যাল ল্যাব, একটা হচ্ছে বায়োলজিক্যাল ল্যাব এবং আরেকটা হচ্ছে ওয়েস্ট ওয়াটার ল্যাব। তো 3 জায়গায় আমাদের 3 রকম সেগমেন্টে কাজ হয় এবং আমাদের ছাত্রছাত্রীরা বেশ কিছুদিন যাবতই তারা গবেষণার সাথে যুক্ত হয়েছে এবং নতুন নতুন কিছু গবেষণা পেপারও আমাদের ভিতরে আমাদের পাবলিশড হবে আশা করা যাচ্ছে খুবই কম সময়ের ভেতরে। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় হচ্ছে একটি স্পেশালাইজড ইউনিভার্সিটি। ডাইজ অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে ইতিমধ্যে 2টা ব্যাচ বের হয়েছে এবং বর্তমানে 49তম ব্যাচ ফার্স্ট ইয়ারের কার্যক্রম শুরু করেছে। তো যদি ডাইজ অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ব্যাকগ্রাউন্ড নিয়ে একটু কথা বলি তাহলে বলতে হয় যে আসলে বাংলাদেশ হচ্ছে ওয়ার্ল্ডের 2nd লার্জেস্ট টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং কান্ট্রি। সেই হিসাবে বাংলাদেশের বিভিন্ন টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে, বিশেষ করে ডাইং, প্রিন্টিং এবং ফিনিশিং ইন্ডাস্ট্রিতে যে সমস্ত ডাইজ এবং কেমিক্যালস কাজে লাগে সেগুলি অলমোস্ট সব কিছুই বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়। তা আমাদের যে বৈদেশিক মুদ্রা আমরা এই সেক্টর থেকে উপার্জন করি তার বড় একটা অংশ বিভিন্ন কারণে আমাদের দেশের বাইরে চলে যাচ্ছে। এর মধ্যে বছর প্রায় $1 বিলিয়ন বিদেশে চলে যায়। তো এটা একটা বড় পেপ হোল আমাদের এই টেক্সটাইল ইন্ডাস্ট্রির জন্য। আমরা মনে করি যে এই সেক্টরে কাজ করার অনেক সুযোগ আছে এবং অনেক প্রয়োজন, যার কারণেই আসলে তৎকালীন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটা রিয়েলাইজ করেই আসলে আমাদের বিভাগটাকে চালু করার উদ্যোগ গ্রহণ করেছিল এবং তার পরিপ্রেক্ষিতে ডাইজ অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ চালু হয়েছে। এর মূল উদ্দেশ্য ছিল যে এই টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত ডাইজ অ্যান্ড কেমিক্যালসগুলি লোকালি কীভাবে সিনথেসাইজ করা যায়, লোকালি কীভাবে প্রডিউস করা যায় সেটাকে টার্গেট করে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে এখন পর্যন্ত বাংলাদেশে ডাইজ অ্যান্ড কেমিক্যাল প্রস্তুতকরণের জন্য খুব একটা বেশি প্রতিষ্ঠান তৈরি হয়নি।
কিন্তু আমরা প্রিপারেটরি কাজ হিসেবে আমাদের হিউম্যান রিসোর্সগুলিকে আমরা আগে থেকেই তৈরি করার জন্য উদ্যোগ গ্রহণ করেছি। এবং সুখের কথা এই যে বর্তমানে বেশ কয়েকটি প্রতিষ্ঠান বাংলাদেশে ডাইজ এবং কেমিক্যালস তৈরি করার জন্য এগিয়ে এসেছে এবং খুব শীঘ্রই বেশ কয়েকটা প্রতিষ্ঠান হয়তো ডাইজ এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রোডাকশন প্ল্যান্ট চালু করবে এবং ইতিমধ্যে 2-4টি প্রতিষ্ঠান ছোট আকারে এই ডাইজ এবং বেসিক কেমিক্যালসগুলি তৈরি করে যাচ্ছে। তো আমাদের এই বিভাগের মেইন উদ্দেশ্য হচ্ছে যে আমরা এই সেক্টরের জন্য উপযুক্ত এবং হোলিস্টিক গ্রাজুয়েট তৈরি করব, যারা ইন্ডাস্ট্রিতে গিয়ে বিশেষ করে ডাইজ অ্যান্ড কেমিক্যাল প্রোডাকশন ইন্ডাস্ট্রি এই সমস্ত এরিয়াতে গিয়ে যথাযথভাবে তাদের পারফরমেন্স শো করতে পারবে এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখবে। আমাদের এই বিভাগের যারা কর্মরত আছে সবাই উচ্চশিক্ষিত এবং বিদেশ পিএইচডি করে এসেছেন এরকম প্রায় 4 জন শিক্ষক আছেন 7 জনের মধ্যে বর্তমানে অসিটি করছেন এবং বাকি 3 জন শিক্ষক যারা এখন সম্পূর্ণ করতে পারেনি কিন্তু তারা মাস্টার্স সম্পূর্ণ করেছেন এবং তারাও খুব শীঘ্রই বিভিন্ন স্কলারশিপ পিএইচডি করতে যাবেন। যারা পাশ করেছে ইতিমধ্যে তারা প্রত্যেকেই ভালো ভালো জায়গায় জব করছে, কেউ কেউ ইতিমধ্যে বিদেশে হায়ার এডুকেশনের জন্য গিয়েছে এবং অন্যরাও ভালো পজিশনে আশা করছে। এবং আমি সবচেয়ে বেশি যে বিষয়টা গুরুত্ব দিই যে আমাদের শিক্ষার্থীদের মধ্যে একটা খুব স্ট্রং মোটিভেশন কাজ করে, যে মোটিভেশনটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজন একজন শিক্ষার্থীর জন্য। কারণ এই মোটিভেশন থাকলে তারা পড়াশোনা প্লাস তাদের কেরিয়ার নিয়ে ওরা ভালো কিছু করার উদ্যোগ গ্রহণ করে এবং উৎসাহ পায়। তা আমাদের শিক্ষকরা খুবই আন্তরিক এবং আমাদের বিভাগের স্টাফ যারা আছে তারাও অত্যন্ত আন্তরিকতার সাথে শিক্ষার্থীদেরকে সমস্ত সেবা দিয়ে থাকে। তো আশা করি যে এই শিক্ষার্থীরা এই ধরনের এনভায়রনমেন্টে তাদের যা যোগ্যতা আছে, মেধা আছে, পটেনশিয়ালিটি আছে তার বিকাশ ঘটাতে সক্ষম হবে এবং তাদের কর্মজীবনে কাজে লাগাতে সক্ষম হবে। আমাদের ডিপার্টমেন্টে যেসব শিক্ষকরা আছেন সবাই হচ্ছে যে বাইরে থেকে পড়াশোনা করা, স্পেশালি হচ্ছে যে ইউরোপ, আমেরিকা থেকে এবং ঢাকা ইউনিভার্সিটি বুয়েট থেকে হচ্ছে যে হাইলি এডুকেটেড। আমি বলবো হচ্ছে যে শিক্ষকদের প্রোফাইল যদি তোমরা আমাদের ওয়েবসাইটে যাও তোমরা ইউল বি অ্যামেজড টু সি হচ্ছে যে কম্পেয়ার টু হচ্ছে আদার ডিপার্টমেন্টস। এবং সেই জন্য আমাদের শিক্ষকরা যে শিক্ষার্থীদের পাঠদান করে ক্লাসে আমি বলবো হচ্ছে যেটা হচ্ছে যে আন্তর্জাতিক মানের এবং হচ্ছে সেখানে একই সাথে যেরকম হচ্ছে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয় বাট অন্যভাবে হচ্ছে যে কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংগুলো হচ্ছে যে ট্রেডিশনাল মেথডেও পড়ানো হয় এবং ইভালুয়েশনটাও হচ্ছে যে টু দ্য পয়েন্ট করা হয়, যাতে হচ্ছে যে স্টুডেন্টকে ফিডব্যাক দেওয়া হয় হচ্ছে যে ক্লাস টেস্ট এবং অন্যান্য যে ম্যাটেরিয়ালগুলো আছে, অ্যাসাইনমেন্ট যেগুলো আছে সেগুলোর ভিত্তিতে যে আমাদের ওবি কারিকুলাম ইমপ্লিমেন্ট হয়েছে এবং ওবি কারিকুলামটার ইন সেন্স হচ্ছে স্বপ্নদোষটা হচ্ছে ডাইজ অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে। আমরা 2019 সালে হচ্ছে প্রথম ওবি কারিকুলাম সাবমিট করেছিলাম হচ্ছে অ্যাপ্রুভালের জন্য। পরবর্তীতে হচ্ছে নানা কারণে সেটা হয়নি, কিন্তু এখন পুরো 5 বছর পরে পুরো বিশ্ববিদ্যালয়ে ওবি কারিকুলামে গিয়েছে এবং ওবি কারিকুলাম যদি তোমরা খেয়াল করে দেখো আমাদের বিভাগকে আমরা বলবো হচ্ছে যে সবচেয়ে রেডি টু ইমপ্লিমেন্ট এবং 28 to 30% হচ্ছে যে ল্যাবরেটরি বেসড এবং আমরা কমপ্লিটলি স্কিলের দিকে জোর দিয়েছে যে কীভাবে হচ্ছে যে আমাদের যে গ্র্যাজুয়েটরা বের হবে সেই গ্র্যাজুয়েটরা 2টা কাজ করেছে। একটা হচ্ছে আন্তর্জাতিক মানে গ্র্যাজুয়েট বের হতে হবে আর সেকেন্ড হচ্ছে ইন্ডাস্ট্রি রেডি। তার মানে দাঁড়াচ্ছে 4 বছর শেষে আমাদের গ্র্যাজুয়েটরা যখন বের হবে তখন ইন্ডাস্ট্রির যে প্রবলেমগুলো থাকবে বা ইন্ডাস্ট্রির সাথে যে কানেকশন বা এই ধরনের ইস্যুসগুলো হচ্ছে যে কী বলে হচ্ছে বাজওয়ার হিসেবে আসছে সেগুলো আমাদের স্টুডেন্টরা হচ্ছে সাথে পরিচিত হয়ে যাবে। B.Ed হচ্ছে ল্যাবরেটরি এবং B.Ed হচ্ছে থিওরিটিক্যাল। আমরা আমাদের কোর্স আছে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশনস এক্সট্রা, আমরা কম্পিউটার প্রোগ্রামিং থিওরিটাকে বাদ দিয়ে হচ্ছে প্র্যাকটিক্যালটাকে নিয়ে আসছি আর শেখানোর জন্য ডাটা অ্যানালাইসিস আসছে যেখানে হচ্ছে আর অথবা পাইথন শেখানো হবে এবং হচ্ছে যে আমাদের ওই যে অফিস পাওয়ার পয়েন্ট
তারপরে হচ্ছে ওয়ার্ড এবং এক্সেল শেখানোর জন্য আলাদা করে কোর্স, মানে 4টা ডিফারেন্ট কোর্স হবে হচ্ছে যে পুরা 50তম ব্যাচে। এটা হচ্ছে একটা সাইড। সেকেন্ড সাইড হচ্ছে যে ল্যাবরেটরি স্কিল বাড়ানোর জন্য, স্পেশালি হচ্ছে যেহেতু টেক্সটাইল ডিগ্রিটা এবং হচ্ছে ডাইস কেমিক্যাল ডিগ্রিটার হচ্ছে স্কিল বেসড এবং হচ্ছে ল্যাবরেটরি বেসড, আমরা এক্সটেন্সিভ ল্যাবরেটরি ওয়ার্কের সাহায্য তোমাদেরকে দিব, সুযোগ সুবিধা দিব। আমাদের ল্যাবটাও হচ্ছে আন্তর্জাতিক মানের, প্রচুর পরিমাণে প্রজেক্ট ওয়ার্ক হচ্ছে এবং হচ্ছে আন্ডার গ্রাজুয়েটের ছেলেপেলে কম বেশি হচ্ছে সবাই বিভিন্ন রিসার্চ ওয়ার্কে ব্যস্ত। আমরা ট্রেডিশনাল ল্যাব রিপোর্টটাকে হচ্ছে অমিট করেছি এবং হচ্ছে ল্যাব রিপোর্ট নিয়ে হচ্ছে অনেক রকম ডিফারেন্ট কমেন্ট আছে, আমরা আমাদের মতো করে হচ্ছে সাজিয়েছি যাতে হচ্ছে যে শিক্ষার্থীরা ল্যাব রিপোর্টগুলো অ্যাসাইনমেন্টগুলো হচ্ছে থট প্রভোকিং হয়। আমরা নিয়মিত প্লেজারিজম চেক করি যাতে হচ্ছে যে একজন একটা কপি না করে এবং সে অনুসারে ফিডব্যাক দেওয়া, এবং হচ্ছে তার সাথে যেটা যোগ হচ্ছে সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের প্রেজেন্টেশনে যাওয়া। প্রেজেন্টেশনটাকে আমরা ফোকাস করেছি পাবলিক ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটদের একটা বড় নেগেটিভ কমেন্টস হচ্ছে যে তারা বিভিন্ন বোর্ডে প্রেজেন্ট করতে পারে না, আমরা সেই জায়গাটাও চেষ্টা করছি হাত দেওয়ার। আর উচ্চশিক্ষার যদি কোনো কথা বলি হচ্ছে তাহলে উচ্চশিক্ষা হচ্ছে যেমন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নিতে পারবে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিতে পারবে, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিতে পারবে, বিজনেস নিতে পারবে। এই জায়গাটায় আসলে হচ্ছে আমরা আমাদের কী বলে হচ্ছে স্টুডেন্টদের সব জায়গায় খোলা, স্টুডেন্টরা ভালো রেজাল্ট করলেই হচ্ছে বাইরে উচ্চশিক্ষা নিতে আসলে কোনো প্রবলেম নেই। অবশ্যই ইউনিভার্সিটির যে রিকোয়ারমেন্টগুলো আছে সেই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করতে হবে। এর বাইরেও কিন্তু আমরা দেখছি হচ্ছে অন্যান্য ইউনিভার্সিটিতে কোলাবোরেশন করা যায় কিনা, এবং কোনো ক্ষেত্রে প্রি রিকুইজিট যদি থাকে ইউনিভার্সিটির যে বিভিন্ন ইউনিভার্সিটি, সেই প্রি রিকুইজিটগুলোকে এডিশনাল কোর্সের মাধ্যমে করা সম্ভব অথবা অন্য কোনো উপায় আছে কিনা সেগুলো আমরা কনস্ট্যান্টলি খেয়াল রাখছি। আমাদের ডিপার্টমেন্টটি শুরু হয়েছে 2017 সালে, দুটো ব্যাচ বেরিয়ে হয়েছে এবং অর্জনগুলো আসলে আমি বলবো হচ্ছে যে খুবই সিগনিফিক্যান্ট। এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ে যতগুলো এমইও আছে তার মধ্যে হচ্ছে ডাইস অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সাথেই হচ্ছে এমইওগুলো বেশি, সেটা ইন্টারন্যাশনাল এমইওগুলোও আছে এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের সাথে একই সাথে হচ্ছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশনের সাথেও আছে, এবং সেই এমইওর আন্ডারে কিন্তু আমরা জার্মানদের সাথেও আছে অনেকগুলো ট্রেনিং, ওয়ার্কশপ, রিসার্চ ওয়ার্কও আমরা বিভিন্নভাবে করছি এবং ওরা আমাদেরকে কন্টিনিউয়াসলি সাপোর্ট দিয়ে যাচ্ছে। এটা একটা। দ্বিতীয় জিনিস হচ্ছে যে আমাদের গ্র্যাজুয়েটরা হচ্ছে যে কন্টিনিউয়াসলি প্রথম বছরই হচ্ছে যে 100% এমপ্লয়েড এবং হচ্ছে বেশ ভালো ভালো জায়গায় আমি বলবো হচ্ছে যে তারা জব পেয়ে গেছে, এবং আমাদের ডিপার্টমেন্টের গ্র্যাজুয়েটদের চাহিদা দিন দিন বাড়বে, আমি সেটাই আশা করি। চেষ্টা করছে হচ্ছে যে ডিসি গ্র্যাজুয়েটদের আলাদা মার্কেট তৈরি করার, এবং সেই মার্কেটগুলো হতে পারে হচ্ছে কেমিক্যাল মার্কেটিং। ইন্টারেস্টিংলি কেমিক্যাল মার্কেটিং নিয়ে আমরা একটা কোর্সও নিয়ে আসছি, মার্কেটিং অ্যান্ড সেলস অফ হচ্ছে টেক্সটাইল ডাইস অ্যান্ড কেমিক্যাল, যেটা এর আগে কখনোই হয় নাই। কারণ আমাদের একটা বিশাল একটা গ্র্যাজুয়েট সংখ্যা হচ্ছে কেমিক্যাল মার্কেটিংয়ে কাজ করে, তার সাথে হচ্ছে যে ডাইং প্রোডাকশান, তার সাথে হচ্ছে কেমিক্যাল প্রোডাকশান, টেস্টিং ল্যাবরেটরিগুলোর সাথে আমাদের প্রচুর পরিমাণে কাজ হয়। আমাদের ছেলেপেলেরাও, গ্র্যাজুয়েট ছেলেপেলেরাও হচ্ছে বিভিন্ন টেস্টিং ল্যাবে জব করছে। তো আমি বলবো হচ্ছে যে আমাদের এই অল্প সময়ে অর্জনগুলো হচ্ছে যে খুব সিগনিফিক্যান্ট বলবো। তার সাথে আমাদের ল্যাব যেটা তৈরি হয়েছে, ল্যাবের কথা আমি আগেও বলেছি, আন্তর্জাতিক মানের ল্যাব, ইন্টারন্যাশনাল প্রোফাইল ফ্যাকাল্টিজ, গ্র্যাজুয়েটস উইথ হচ্ছে যে হাই ক্যালিবার, এবং হচ্ছে যে এমইউ এবং এগ্রিমেন্টস উইথ হচ্ছে ডিফারেন্ট ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস উইথ অল দিস, এবং হচ্ছে যে আমাদের টিচারদের প্রোফাইল। Thanks for watching. Don't forget to like and subscribe.